সবাই আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সাদমান, আমি এখানে এইচআর অ্যান্ড অ্যাডমিন স্পেশালিস্ট হিসেবে আছি। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, আপনারা ইউ গাইস টুক আউট টাইম। সো আজকের ইভেন্টটা যেটা আমরা করতেছি বেসিক্যালি এটা হচ্ছে একটা ওয়ার্কশপ অন প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখন হাউ উড ইউ ডিফারেন্সিয়েট আ নর্মাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রম হোয়াট উই আর অফারিং। হোয়াট উই আর অফারিং ইজ বেসিক্যালি একটা আইটি কোম্পানিতে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সহ আপনারা কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টে ঢুকবেন, এবং এখন যে নতুন এআই এর খেলা হচ্ছে চারিদিকে, এই এআইটা আপনারা কিভাবে ইন্টিগ্রেট করতে পারেন আপনাদের এই ডেইলি লাইফের মধ্যে। অ্যান্ড লাকিলি আজকের সেশনটা নিচ্ছে আমাদের সিটিও হিমসেলফ এহসান ভাই। সো হিল বি হিয়ার ভেরি শর্টলি। সো শুরু করলে আমরা তখন শুরু করে দেবো। ওকে ওকে, সো এখানে প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট এটা অ্যাকচুয়ালি কেন দরকার কেউ বলতে পারবো? একটা সফটওয়্যার, যেমন আমরা তো সফটওয়্যার ডেভেলপমেন্ট এজেন্সি, এখানে ডেভেলপার থাকলেই তো ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, বা সাথে একজন এসকিউ দিলে সে হয়তো টেস্ট করে বলে দিচ্ছে যে তার একটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের কি দরকার আর প্রজেক্ট ম্যানেজারের কি দরকার, কেউ কি বলতে পারবো? সেটা বোঝার জন্য আমরা দেখি হচ্ছে যে একটা প্রজেক্ট ম্যানেজারের রেসপন্সিবিলিটিসগুলো কি কি, সেখানে ডিম কি করতেছে সেটা পরে আসতেছি। সো প্রজেক্ট ম্যানেজারের রেসপন্সিবিলিটিটাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, চারটা দিক থেকে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে তো আমি একটা প্রজেক্ট ম্যানেজ করতেছি, তাই না, প্রজেক্টের দিক থেকে। সো এটা হচ্ছে প্রোডাক্ট বা প্রজেক্টের দিক থেকে। তার মানে একটা প্রজেক্ট ম্যানেজারকে প্রোডাক্ট এবং প্রজেক্টের দিকে নজর দিতে হবে, এটার জন্য যা প্রোডাক্টটা যাতে ঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় বা ডেভেলপ হয় সেইটা মেকশিওর করা হচ্ছে তার একটা রেসপন্সিবিলিটি। তার মানে প্রজেক্ট বা প্রোডাক্টের দিক থেকে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে যে এই প্রোডাক্টটা তো একটা টিম ডেভেলপ করে, রাইট? ঠিক আছে, এটা অটো ডেভেলপ হয়ে যায় না, বা একটা ম্যানেজার সে ডেভেলপ করে ফেলে না। সো ওই টিমটাকেও তো একজনকে ম্যানেজ করতে হয়, ঠিক আছে, কারণ টিমের মধ্যে অনেক প্রবলেম হতে পারে, টিমে একজন সিক হয়ে যেতে পারে, দুজন টিমের মধ্যে ঝগড়া লাগতে পারে, টিম মেম্বারদের অনেক প্রয়োজন থাকতে পারে, অনেক ইনফরমেশন, অনেক কোয়েশ্চেন থাকতে পারে, সেগুলোর অ্যান্সার দেওয়া। সো একটা টিমকে প্রপারলি ম্যানেজ করাও হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজারের ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটিস, ঠিক আছে। আচ্ছা, তো 3 নম্বর হচ্ছে যেটা উনি বললেন যে স্টেক হোল্ডার এবং টিম মেম্বারদের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করা। সো আলটিমেটলি তো একটা প্রোডাক্ট কারো না কারো কেউ না কেউ ওন করে, রাইট? সো আলটিমেটলি তার জন্যই তো প্রোডাক্টটা বানানো হচ্ছে। তো তার চাওয়াটা, তার এক্সপেকটেশনটা যদি মিট না হয় তাহলে কি আর সে ভালো প্রজেক্ট ম্যানেজার হইতে পারলো, তাই না? সো তার যেই রিকোয়ারমেন্টটা ঠিকভাবে বোঝা এবং বুঝে সে যেটা চেয়েছে সেটা তার কাছে ডেলিভার করাটাও প্রজেক্ট ম্যানেজার একটা গুরুত্বপূর্ণ দিক। সো আমরা 3টা দিক দেখলাম, রাইট? আচ্ছা, চতুর্থ দিকটাও যেটা আলফি বলল সেটা হচ্ছে যে টাইমলাইনের কথা বলছে। সো জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি বাজেট ম্যানেজমেন্ট। সো বাজেট 2 রকমের, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে টাকা পয়সা, ঠিক আছে। সেই 2টার মধ্যেই তো শেষ করতে হবে, ঠিক আছে। এখন একটা বড় প্রজেক্ট আমি ইচ্ছা মতো সময় নিয়ে করলাম সেটাও সম্ভব না, তাই না? কারণ আমার টাইমলাইনের উপর বেস করে দেখা গেছে যারা স্টেক হোল্ডার তারা অনেক কিছু অ্যারেঞ্জ করতে পারে, এরকম একটা ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারে যে আমি লঞ্চ করবো, ঠিক আছে। সো একটা টাইমলাইন ম্যানেজমেন্টের বিষয় আছে। আবার তার একটা বাজেটেরও তো লিমিটেশন আছে, তাই না? সে তাড়াতাড়ি দরকার, আমি বাজেট বাড়াই দিই, টিম মেম্বার বেশি বেশি করে নেই, সেটাও তো হবে না। সো তার মানে কি আমাকে এই 4টা জিনিস ম্যানেজ করতে হবে, ঠিক আছে। এখন আসি হচ্ছে এই ডিমগুলো কি করতেছে এখানে, ঠিক আছে। এখানে এই 4টা ডিম হচ্ছে ওই 4টা জিনিস, ঠিক আছে, 4টা দিক। সো এই 4টা দিকের একটা ব্যালেন্স ঘটাইতে হবে, ঠিক আছে। এটা যদি ব্যালেন্সড না হয় তাহলে কি হবে? টিম মেম্বারদেরকে হ্যাপি রাখতে গেলাম, প্রজেক্টের 12টা বেজে গেল, ক্লায়েন্ট হ্যাপি হবে না। আবার ক্লায়েন্টকে হ্যাপি রাখতে গিয়ে আমি টিম মেম্বারকে অনেক প্রেশার দিলাম, কি হবে? টিম মেম্বাররা ব্রেক করবে, আলটিমেটলি প্রজেক্ট আবার ফেল হবে। আবার ঠিক সেম ওয়েতে আমি সঠিক সময়ে কাজটা শেষ করতে পারলাম না, অ্যাগেইন ক্লায়েন্ট হ্যাপি হবে না, সে চিল্লাচিল্লি করবে এবং সব কিছু মেসেজ যাবে, ঠিক তো? সো এই জন্য এই 4টা জিনিসের একটা ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সটা যদি থাকে তাহলে কি হবে? এই 5ম ডিমটা হচ্ছে কে? প্রজেক্ট ম্যানেজার, সে উঠবে, ঠিক আছে। সো প্রজেক্ট ম্যানেজারকে এই 4টা দিক থেকে তার দায়িত্বটা প্রপারলি পালন করতে হবে। আমরা যেহেতু এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকি, এখানে সফটওয়্যার ডেভেলপমেন্টে 2টা খুব নাম করা টার্ম আছে। একটা হচ্ছে SDLC, কেউ বলতে পারবা এখানে SDLC কে? ঠিক আছে, এক কথায় উত্তর যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, আর একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজ করার বা একটা ম্যাথোডোলজি। আচ্ছা, সো এটা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল, যে একটা ইনিশিয়েশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। তো সফটওয়্যার ডেভেলপমেন্টে এটা কয়েকটা ভাগ থাকে, ঠিক আছে। যে ফার্স্টে কি হয়, ফার্স্টে হচ্ছে হয়তো বা অ্যানালাইসিস করা হয়, যে বা প্ল্যানিং করা হয় যে কি কি করতে হবে, দেন ওইগুলোকে একটা সুন্দরভাবে ডিজাইন করা হয়। ডিজাইন ইটস নট জাস্ট ইউআই ডিজাইন করা,
যেটা সিস্টেম ডিজাইন, যে কোনো ডিজাইন হতে পারে, ডিজাইন করা হয়, এরপর ওই ডিজাইন অনুযায়ী পুরো জিনিসটাকে ডেভেলপমেন্ট করা হয়, রাইট? ডেভেলপমেন্ট করার পর কি করা হয়? টেস্ট করা হয়। সহজ ভাষায় রিকোয়ারমেন্ট আগে আমরা প্ল্যানিং এর সময় ঠিক করলাম, এখন আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব রাইট ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন করা হয় যে সব ঠিকঠাক মতো ডেভেলপ করা হইলো কিনা। তো সেটা যদি হয়ে যায় তারপর কি করতে হবে? কাস্টমারকে দিয়ে দিতে হবে, রাইট? কাজ শেষ তো আর নিজের কাছে লাভ নেই, তাই না? সো এটা কাস্টমারের কাছে দিতে হবে। সো এই পুরো প্রসেসটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত জায়গাটাকেই, মানে যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট হয় তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, আমরা যদি অন্য কিছু হইতো তাহলে অন্য কিছু লাইফ সাইকেল হইতো নাকি? আচ্ছা ঠিক আছে। আর স্ক্রাম, আচ্ছা স্ক্রাম নিয়ে কে যেন বললো, কি কেউ একজন বলছিল, কি যেন বললেন? আচ্ছা ফ্রেমওয়ার্ক। আচ্ছা ফ্রেমওয়ার্ক কি তাইলে? ফ্রেমওয়ার্ক হচ্ছে আচ্ছা এক্সিকিউশন করতেছি প্ল্যানিং থেকে নিয়ে। আচ্ছা সহজ ভাষায় একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়া, ঠিক আছে, যে কিভাবে একটা কাজ করতে হবে, ঠিক আছে। তো স্ক্রাম হচ্ছে ধরো যে কোনো একটা প্রজেক্ট ম্যানেজ করার জন্য একটা ফ্রেমওয়ার্ক, একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কাজটাকে যদি এইভাবে আগাও, কিভাবে করতে হবে এক্স্যাক্টলি বলা নাই, কিন্তু এই ডিরেকশন দিয়ে যদি তুমি যাও তাহলে কাজটা সুন্দরভাবে হবে, ঠিক আছে। স্ক্রাম হচ্ছে একটা এরকম গাইডলাইন দিয়ে দিয়েছে। তো স্ক্রাম নিয়ে যাদের আইডিয়া নাই, স্ক্রাম বুক বলে একটা জিনিস আছে, সরি স্ক্রাম গাইড বলে একটা জিনিস আছে, 12 পেজের মাত্র, এটা আমি বলবো সবাই পড়ে নিও। ওখানে একদম পুরো গাইডলাইনগুলো দেওয়া আছে যে স্ক্রামে, জি স্ক্রাম গাইড। আচ্ছা স্ক্রাম গাইডে কি লেখা আছে আমি ইন শর্টে জাস্ট বলে দিই। লেখা আছে হচ্ছে যে যেহেতু এটা অ্যাজাইল সম্পর্কে আইডিয়া আছে। অ্যাজাইল কি? অ্যাজাইল হচ্ছে অ্যাজিলিটি সম্পর্কে কোনো এই ওয়ার্ডটা কেউ চিনো না? অ্যাজাইল মানে হচ্ছে একটা কাজকে ছোট ছোট ভেঙে ভেঙে কাজ করা, ঠিক আছে। আমি একটা কাজ বড় কাজ, ধরো আমি ফেসবুক অ্যাপটা বানাবো, ঠিক আছে। সো এটাকে আমি ছোট ছোট ভাগে ভাগ করব, দেন ওই ছোট ছোট ভাগগুলোকে একটা একটা করে শেষ করে আমি পুরো জিনিসটা তৈরি করব। এইভাবে কাজ করার সিস্টেমটাকেই বলা হয় অ্যাজাইল, ঠিক আছে। তো স্ক্রামেও একই কথা, স্ক্রাম হচ্ছে অ্যাজাইলের উপর বেস করে করা। তো স্ক্রামের কথা হচ্ছে যে আমরা পুরো কাজটাকে ছোট ছোট ভাগ করে করব। এই যে কাজটা করব এই ধাপটাকে বলা হয় স্প্রিন্ট, স্ক্রামের ভাষায়। স্প্রিন্ট মানে কি? যেই জায়গাটার মধ্যে কাজ করা হয়। আচ্ছা তো কি বললাম, কাজ করার কিছু গাইডলাইন সে দিয়ে দেওয়া আছে স্ক্রামে। গাইডলাইনটা কি? সবকিছু শুরু করতে হবে প্ল্যানিং দিয়ে, যেটা আমরা ওই সফটওয়্যার ডেভেলপমেন্টে দেখছি, সবকিছু প্ল্যানিং দিয়ে শুরু হয়। সো এই প্ল্যানিং করার জায়গাটাকে স্ক্রাম বলে হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং, ঠিক আছে। তার মানে যে কোনো কাজ হবে এই স্প্রিন্ট প্ল্যানিং এর দিয়ে শুরু হবে। তো আমি প্ল্যান করলাম, ঠিক আছে, কিভাবে প্ল্যান করবো সেই গাইডলাইনটা আমার দেওয়া নেই, কিন্তু বলা আছে হচ্ছে যে একটা প্ল্যানিং দিয়ে শুরু হতে হবে। কিছু অ্যাক্টিভিটিস থাকবে, সেগুলো গাইডে লেখা আছে, সেগুলো তোমরা দেখে নিও। তো আমি প্ল্যান করলাম, ধরলাম কি বললাম যে ছোট ছোট ভাগে ভাগে করতে হবে কাজটা। তো ধরলাম যে আমি 2 সপ্তাহ করে করে ভাগ করলাম, করে করে আমি আগাবো। আমার একটা স্প্রিন্টের সময়কাল আমি বললাম 2 সপ্তাহ। তো এই 2 সপ্তাহ আমি প্ল্যানিং হয়ে গেছে, আমি 2 সপ্তাহ যদি এমনি ওপেন এন্ড রেখে দিই তাহলে 2 সপ্তাহ পরে দেখবো কিছুই হয়নি। তো স্ক্রাম বলতে যাচ্ছে যে আমরা কি করব, প্রতিদিন একটা সকালবেলা মিটিং করব বা অথবা ডে এন্ড একটা মিটিং করব, ওইটাকে স্ক্রাম বলে ডেইলি স্ক্রাম। সেটাও সে কিছুটা নীতিমালা দিয়ে দিচ্ছে, গাইডলাইন দিয়ে দিচ্ছে যে আমরা ওই মিটিংটার মধ্যে আজকে দিনে কি করব, আমার কারো উপর ডিপেন্ডেন্সি আছে কিনা, এই ধরনের কিছু ইনফরমেশন সবাইকে বলতে হবে। তো এই মিটিংটার মাধ্যমে স্ক্রাম এনশিওর করতেছে যে সবাই জানতেছে যে আজকে কে কি করতেছে এবং আমরা যে আমাদের গোলের দিকে যাচ্ছি সেটাও সবাই জানতে পারতেছে, ঠিক আছে। তো স্ক্রামের কথা হচ্ছে যে আমার প্রতিদিন একটা ডেইলি স্ক্রাম হতে হবে। আচ্ছা সো এইভাবে আমি প্রতিদিন কাজ করে যাব। তারপর আমার কাজ যখন শেষ হয়ে যাবে, কাজ শেষ হওয়ার পর এখন এটা তো ডেলিভার করতে হবে, তাই না? তো স্ক্রাম বলতেছে হচ্ছে এই ডেলিভারিটা হবে একটা রিভিউ মিটিং এর মাধ্যমে। ওটার নাম ওরা বলতেছে হচ্ছে স্ক্রাম রিভিউ, স্প্রিন্ট রিভিউ। ওই রিভিউতে কি হবে? ওই রিভিউতে সিম্পলি হবে কি, টিম মেম্বাররা যা যা কমপ্লিট করছে সেগুলোই শোকেস করবে, ঠিক আছে। তো এটাকে কি হলো, স্প্রিন্ট রিভিউ হলো। স্প্রিন্ট রিভিউর পর স্ক্রামের আরেকটা কথা হচ্ছে যে স্বাভাবিকভাবে কাজ করতে গেলে অনেক প্রবলেম হয়, তাই না? তো স্ক্রামের কথা হচ্ছে যে এই যে অনেকগুলো প্রবলেম হলো, কাজ রিলেটেড না, কাজ করতে গিয়ে যে প্রবলেম হলো, কথার কথা এই 2 সপ্তাহ আমার কাজ করতে গিয়ে আমার প্রচুর কারেন্ট গেছে, এটা তো একটা প্রবলেম, রাইট? আর প্রজেক্ট ম্যানেজারকে এটাও দেখতে হবে, তাই না? সে তো বসে থাকলে হবে না যে কারেন্ট চলে গেছে এটা আমি মেনে নিলাম, কিছু করার নেই, তাই না? সো এই ধরনের অনেকগুলো প্রবলেম হয়েছে। সো এই প্রবলেমগুলো নিয়ে অ্যানালাইসিস করা, কোনো একটা সলিউশন বের করে আনার জন্য স্ক্রামের আরেকটা মিটিং হয়, সেটার নাম হচ্ছে রেট্রোস্পেক্টিভ, ঠিক আছে। সো এই রেট্রোস্পেক্টিভের মাধ্যমে পুরো একটা স্প্রিন্ট শেষ হয়।
সো এরকম যে বললাম যে একটা 2 সপ্তাহ করে করে যেতে যেতে আলটিমেটলি একটা ফুল ডেভেলপমেন্ট শেষ হয়। ঠিক আছে? তো স্ক্রামের কথা হচ্ছে কাজ এভাবে করলে তোমার কাজটা সবচেয়ে সুন্দরভাবে হবে। ঠিক আছে? সো এখন এই এসডিএলসি এবং স্ক্রাম, এসডিএলসিতে কি বলছিলাম ওখানে কতগুলো ধাপ আছে, আবার স্ক্রামেরও অনেকগুলো ধাপ আছে। সো এই দুইটাকে কিভাবে কানেক্ট করা হইলো, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইনে আসলে স্ক্রামটা সবচেয়ে বেশি পপুলার, অন্যান্য জায়গাতে পপুলার না, বাট এটা সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। স্ক্রামের কথা হচ্ছে তুমি যে কোনো কাজই, তুমি ধরো তোমার বার্থডে অর্গানাইজ করবা, সেটাকেও তুমি একটা স্ক্রামের মাধ্যমে করতে পারবা। কিন্তু এই সফটওয়্যার ডেভেলপমেন্টে এই লাইনটা সবচেয়ে, এই টার্মটা বেশি পপুলার, সফটওয়্যার ডেভেলপাররা এটা বেশি ইউজ করে। তো কিভাবে ইউজ করে সেটা যদি দেখি, সেটা হচ্ছে যে ওই বললাম যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আমি যেরকম সময় ভাগ করি, এরকম ভাগ করে করে আমি আগাবো। ঠিক আছে? ওই সময়ের মধ্যেই কাজ করব। ওই সময়টার ভেতরে আমি যদি স্প্রিন্টের দিকে তাকাই, এটার মধ্যেই আমার এই প্রত্যেকটা স্টেপ ঘটবে। ঠিক আছে? এটার মধ্যেই স্ক্রামি বলতেছে প্ল্যানিং দিয়ে শুরু করতে হবে, সেও বলতেছে প্ল্যানিং দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, করবো। প্ল্যানিং এর করার পর পুরো সময় জুড়ে বিভিন্ন অ্যানালিসিসের দরকার হবে, সেই অ্যানালিসিসগুলো আমি করবো, কোনো সমস্যা নেই। ডিজাইনের দরকার হবে, আমি ডিজাইন করবো। ডেভেলপমেন্টের দরকার হবে, সেটাও করবো। টেস্টিংও করবো, রিলিজও করবো। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি দুইটা একটা মানে এমন না যে দুইটা বিপরীত দিকে যাচ্ছে, দুইটা অ্যাকচুয়ালি সেম কাজই করতেছে। সফটওয়্যার ডেভেলপমেন্টে জিনিসটা একটা সময় ওয়াটারফল বলে একটা জিনিস ছিল, এটা কি সবাই জানি? ওয়াটারফলটা কি? ওয়াটারফল যখন ছিল, কথা ছিল হচ্ছে আমি সব একসাথে প্ল্যান করব, একদম শেষ করে সবকিছু রিলিজ করব। স্ক্রাম বলতেছে হচ্ছে এটাকে ছোট ছোট ভাগ করে, ছোট্ট একটা ভাগ এখানে শেষ করো, ছোট্ট একটা ভাগ এখানে শেষ করো, এভাবে করে করে পুরো কাজটা শেষ করো। ঠিক আছে? স্ক্রামের ভাষা হচ্ছে এটা। সো সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইনে যারা কাজ করে এটাকে খুব সুন্দরভাবে অ্যাডপ্ট করছে, আমরাও খুব সুন্দরভাবে অ্যাডপ্ট করছি, যে কারণে আমাদের কাজগুলো খুব স্মুথলি যাচ্ছে। সো আমি বলবো হচ্ছে যে তোমরা যেহেতু এই লাইনে আসো, সো এই স্ক্রাম এবং এসডিএলসি, ইভেন যারা সফটওয়্যার লাইনেও নাই, ঠিক আছে, অন্য প্রজেক্ট ম্যানেজমেন্টও এই দুইটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা সম্ভব। সো স্ক্রাম গাইড বইটা জাস্ট 12 পেজের, লাইক 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিলে ইজিলি পড়ে ফেলা যাবে, সেই গাইডটা পড়ে নিবা। আর এসডিএলসি মূলত এই কয়েকটা স্টেপই, সো এটাও একটু ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলেই চলে আসে। ঠিক আছে? আচ্ছা, একটা সুন্দর কোয়েশ্চেন। সো জিনিসটা এমন না যে আমি স্প্রিন্ট প্ল্যানিং একটা প্ল্যানিং মিটিং, এসডিএলসিতে প্ল্যানিং জিনিসটা হচ্ছে আরেকটা প্ল্যানিং। স্ক্রামে যখন আমরা স্প্রিন্ট প্ল্যানিং করি, কি করি? ধরো আমরা যখন সফটওয়্যার ডেভেলপ করি, ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড প্ল্যানিংটাই তো করি, তাই না? সো তার মানে কি দুইটা জিনিস অ্যাকচুয়ালি সেম জিনিসই। ঠিক আছে? এইটার সমস্যা ছিল হচ্ছে যে এটা একেবারে আমি শুরুতে পুরো প্রজেক্টের প্ল্যান করব, এন্ডে গিয়ে পুরোটা একসাথে ডেলিভারি করব। আর স্ক্রাম বলতেছে হচ্ছে তুমি এই কাজটা করো, কোনো সমস্যা নেই, কিন্তু এই কাজটা পুরোটাকে একসাথে না করে এটাকে ছোট ছোট ভাগ করো, ওই ভাগগুলোতে এই পুরোটা ফেস অ্যাপ্লাই করো, ছোট ভাগটা রিলিজ করো, দেন পরের অংশটা করো। এভাবে ছোট ছোট কাজ করে পুরোটাকে শেষ করো। ঠিক আছে? যদি একটা এক্সাম্পল দিতে হয়, ধরো আমরা ফেসবুকের মতো একটা অ্যাপ্লিকেশন বানাবো। ঠিক আছে? আর ফেসবুকে তো অনেক ফিচার আছে, পোস্ট করা যায়, লগ ইন করা যায়, রেজিস্ট্রেশন করা যায়, তাই না? সো আমার কাছে একটা অ্যাপ্রোচ হচ্ছে আমি পুরো প্ল্যানটা একসাথে করলাম, যে আচ্ছা ঠিক আছে, লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, পোস্ট করতে হবে, লাইক কমেন্ট অনেক কিছু আছে, এই সব কিছু একসাথে করলাম, প্ল্যান করলাম, পুরোটা একসাথে ইমপ্লিমেন্ট করলাম, দেন ডেলিভারি করলাম। ঠিক আছে? আর স্ক্রাম বলতে হচ্ছে সেটা না করে তুমি এটাকে ভাঙো, ফার্স্টে লগ ইন করো, সরি ফার্স্টে রেজিস্ট্রেশন করো, ওই রেজিস্ট্রেশনটাই তুমি রিলিজ করো। রেজিস্ট্রেশনের মধ্যেই তুমি প্ল্যানিং করো যে রেজিস্ট্রেশনে কত রকমের হইতে পারে। ঠিক আছে? রেজিস্ট্রেশন তুমি কি ফিচার দিতে চাও, এটাকে গুগল লগ ইন দিতে পারো, ফেসবুক লগ ইন দিতে পারো, যদি আমরা ফেসবুক বানাচ্ছি। তো স্ক্রামের কথা হচ্ছে এটাকে ভাঙো, ছোট ছোট ভেঙে একটা একটা করে ইমপ্লিমেন্ট করো, ওটাই রিলিজ করে দাও, নট যে পুরোটা একসাথে করবা তারপরে রিলিজ করবা। ঠিক আছে? না। আচ্ছা, এসডিএলসিতে যেটা ঘটে, এসডিএলসি তোমায় কি বলতেছে? এসডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, রাইট? আচ্ছা, তার মানে কি সফটওয়্যারটা আমি ডেভেলপমেন্ট করা শুরু করব। ঠিক আছে? তো এইটা শুরু করার আগে আমাদের প্ল্যান করতে হবে। সো যখন আমরা ওয়াটারফল মডেলে কাজ করতাম, তখন আমরা কি করতাম? তখন করতাম হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমার ফেসবুকের মতো একটা জিনিস বানাতে হবে, তো এটাতে কি কি আছে পুরো অ্যানালাইসিসটা করি। ঠিক আছে? পুরো অ্যানালাইসিসটা করে পুরো প্ল্যানিংটা করি। ঠিক আছে? স্ক্রাম বলতে যাচ্ছে যে তুমি ওই এসডিএলসি বাদ দিয়ে দাও, সেটা সে বলেনি। সে বলতে যাচ্ছে তুমি প্ল্যানিংটা করো। ঠিক আছে? তোমার প্ল্যানিংটা আমি রাখলাম, কিন্তু এই প্ল্যানিংটাকে তুমি ছোট করে করো আগে, রাদার দেন যে পুরো ফেসবুকটা তুমি প্ল্যান করে ফেলো। তো তুমি ছোট্ট ধরো রেজিস্ট্রেশন করে লগ ইন করে মানুষ ধরো একটা জায়গায় গিয়ে পড়বে, এতটুকুটাকে আগে প্ল্যান করো। ঠিক আছে? স্ক্রাম বলতেছে না যে তুমি এরা বাদ দিয়ে দাও, এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তার কথা হচ্ছে যে তুমি এটাকে ছোট ছোট করে, ওই যে অ্যাজাইল যেটা বলে যে ছোট ছোট ভাগে ভাগে কাজ করো। তো স্ক্রামের কথা হচ্ছে এটি, এই ছোট ভাগে তুমি পুরো জিনিসটা ঘটাও। জিনিসটা এরকম না যে ওয়াটারফলে তো যে কি বললাম যে সফটওয়্যার ডেভেলপমেন্টের পুরা
একটা প্ল্যানিং হয়, আমি একটা একটা করে আগাবো, মানে মানে একটা শেষ করবো তারপর একটা ধরবো, ধরো কথা কথা আমি পুরো সিস্টেমে ডিজাইন করে ফেলবো, পুরো ফেসবুকের পুরো ডিজাইনটা বানাবো, হ্যাঁ পুরোটা একবার করে ফেলা। আর অ্যাজাইল বা স্ক্রাম বলতে হচ্ছে পুরোটা একসাথে না করে ভেঙে ভেঙে কাজটা করো, ঠিক আছে? এক্স্যাক্টলি রাইট, এক্স্যাক্টলি রাইট, ঠিক আছে। সো এটাই হচ্ছে মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্ক্রাম, এসডিএলসি, ঠিক আছে? সো এটা জাস্ট আমরা একটা ঝালাই করে নিলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে এই স্ক্রাম এবং এই এসডিএলসি এই দুইটা ইমপ্লিমেন্ট করার শুরু থেকে এখন পর্যন্ত আমরা যত কিছু করে আসছি, এর মধ্যে স্বাভাবিকভাবে আমরা ফার্স্টে যখন স্ক্রাম অ্যাডপ্ট করি অনেক প্রবলেম ফেস করছি, তাই না? একদিনে তো আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস দাঁড়ায় যায়নি, ঠিক আছে? আমরা শুরু থেকে এসডিএলসি একভাবে অ্যাপ্লাই করতাম, এখন আরেকভাবে করি। সো এই শুরু থেকে শেষ পর্যন্ত আসতে আমাদের অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা এই 10টা পয়েন্টের মাধ্যমে ওই এক্সপিরিয়েন্সগুলোকে একটু শেয়ার করবো, ঠিক আছে? যেখান থেকে হয়তো তোমরা কিছু ইনসাইট পাবা যে একজন প্রজেক্ট ম্যানেজারকে আসলে কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে পজিটিভ মাইন্ডসেট, ঠিক আছে? কোয়ান্টাম ফাউন্ডেশনের একটা খুব সুন্দর উক্তি আছে আমার খুব পছন্দের, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে, ঠিক আছে? সো প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে এটা খুবই লাইক একদম একসাথেই যায় এই কথাটা। কারণ হচ্ছে একটা প্রজেক্ট যখন আমি করতে যাব অনেক প্রবলেম হবে, ঠিক আছে? এই যে একটু আগে বললাম যে নেট চলে যেতে পারে, সারাদিন নেট নেই, কারণ প্রজেক্ট ম্যানেজার বসে থাকলে তো হবে না, অল্টারনেটিভ খুঁজে বের করে আনতে হবে। সো তুমি যদি পজিটিভ থাকো তাহলেই না তুমি অল্টারনেটিভটা বের করে আনবা। আমি যদি ফার্স্টে চিন্তা করি যে এখন নেট নাই, আজকে তো কাজ হবে না, তাও তার কাজই হবে না, রাইট? সো এই কারণেই পজিটিভ মাইন্ডসেটটা এই লাইনে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের এখানে একটা ডিপার্টমেন্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট না, কিন্তু ওখানে দুজন রিসোর্স ছিল, একজন সিনিয়র একজন জুনিয়র। আচ্ছা, দুইজনকে একটা সুযোগ দেওয়া হলো যে তোমরা কি প্রজেক্ট ম্যানেজমেন্টে আসতে পারো কিনা আমরা চেক করতে চাই, ঠিক আছে? সো দুইজনকেই সিমিলার ধরনের কাজই দেওয়া হলো, কিন্তু একজন পজিটিভ থাকার কারণে সে দেখা গেছে যেটাই দেওয়া হচ্ছে সেটাই খুব সুন্দর করে ফেলতেছে, প্রবলেম হচ্ছে সলিউশন নিয়ে আসতেছে। আর আরেকজন প্রবলেম হচ্ছে কমপ্লেন করতেছে, এখন কি হবে, ঠিক আছে? সো আলটিমেটলি কে প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইনটাতে আসতে পারলো? পজিটিভ যে ছিল, রাইট? সো এরকম অপরচুনিটি আমরা এখন শুরু করতেছি একভাবে, ঠিক আছে? তোমরা যারা আছো তারা হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইনেই তোমাদের ক্যারিয়ার শুরু করতেছো। সো তোমাদের এই ক্যারিয়ারের যাত্রাপথে অনেক অপরচুনিটি আসবে, সেগুলোতে যদি তোমরা গ্র্যাব করতে চাও তাহলে ওই পজিটিভ মাইন্ডসেটটা থাকতে হবে। এটা হলো ক্যারিয়ার পার্সপেক্টিভ। আর প্রজেক্টেও ওই যেটা বললাম যে প্রচুর প্রবলেম হবে, যে নেট চলে গেল, কারেন্ট চলে গেল, একজন টিম মেম্বার অসুস্থ হয়ে গেল, ক্লায়েন্ট এক সপ্তাহ ধরে রেসপন্ড করতেছে না, হাজার রকমের প্রবলেম আসবে, ঠিক আছে? কিন্তু প্রজেক্ট ম্যানেজার যদি এখন হাই উঠা শুরু করে যে কি করবো আমি এখন, তাহলে তো টিম মেম্বার কি করবে? টিম মেম্বার তো আরো আগে বাড়াবে, রাইট? সো এই জন্য প্রজেক্ট ম্যানেজারকে পজিটিভ থাকতে হবে। সে যদি পজিটিভ থাকে তাহলে সে কাজটা করতে পারবে। যেটা বললাম যে প্রজেক্ট ম্যানেজমেন্টে ঢোকার আগে সবার আগে মেনে নিতে হবে যে কোনো কিছু কন্ট্রোলে থাকবে না। যে এসডিএলসি কি করলাম, ফার্স্টে প্ল্যানিং করলাম, তার মানে কি সব ঠিক থাকবে? প্ল্যানিংয়ের বিপরীতে অনেক কিছুই ঘটবে, ঠিক আছে? সো এটাই প্রজেক্ট ম্যানেজমেন্টে আমাদের প্রথমেই মেনে নিতে হবে যে কোনো না কোনো একটা প্রবলেম হবে, ঠিক আছে? তো প্রবলেম হোক, সমস্যা নেই, উই উইল সলভ ইট, ঠিক আছে? তো এই মাইন্ডসেটটা ফার্স্টে গ্রো করতে হবে, নেগেটিভ হলেই এটার হবে না আর কি। আচ্ছা, 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, এই বইটার নাম কি কেউ শুনছি? আচ্ছা, হাফ পড়ছি, কেউ ফুল পড়ছি? আচ্ছা, সো এখানে এই পজিটিভ মাইন্ডসেট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে খুব সুন্দর একটা থিওরি দিছে। থিওরিটা কি দেখি, আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা পজিটিভ ওয়েতে কাজ করতে পারি, একটা নেগেটিভ ওয়েতে কাজ করতে পারি, ঠিক আছে? তো পজিটিভ ওয়েতে কাজ করলে আমার পজিটিভ এনার্জি থাকবে, নেগেটিভ ওয়েতে কাজ করলে নেগেটিভ এনার্জি থাকবে। আচ্ছা, সো এখানে এই কথাটা বলা হয়েছে। আরেকটা কথা বলা হয়েছে যে ইদার আমি ইনফ্লুয়েন্স করব অথবা ইনফ্লুয়েন্সড হব, ঠিক আছে? সো আমি যদি পজিটিভ থাকি তাহলে কি হবে, আমি ইনফ্লুয়েন্স করতে পারবো যে নেট নাই, ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, অল্টারনেটিভ মোবাইল ডাটা হোক, যে কোনো একটা ব্যবস্থা করে আমি কাজ আগায় নিয়ে যাব, ঠিক আছে? কিন্তু আমি যদি নেগেটিভ থাকি, এটা একটু দেখবা কেউ, পজিটিভ থাকতে হবে, একটা সলিউশন হবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? সলিউশন হোক। তা আমি এর মধ্যে বলি, তো এখানে একটা দুইটা সার্কেল ছিল, তাই না? আচ্ছা, তো সার্কেলগুলোতে বলা হয়েছে যে
আমাদের লাইফে সার্কেলটা সীমাবদ্ধ, এতটুকুই সার্কেল। সো এখানে আমি যদি নেগেটিভ থাকি তাহলে অনেক কনসার্ন হবে, আমার ইনফ্লুয়েন্স করার ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকবে। আর যদি আমি পজিটিভ থাকি তাহলে আমার ইনফ্লুয়েন্স করার ক্ষমতাটা বাড়তে থাকবে, ঠিক আছে? তো সেটা যদি হয় তাহলে আমি সব কাজ সুন্দরভাবে করতে পারবো, ঠিক আছে? সেটা যদি না হয় তাহলে কি হবে, ওই ইনফ্লুয়েন্সড হবো, আলটিমেটলি প্রজেক্ট ফেল হবে, এবং তখন আমি একটার পর একটা বাহানা দিব যে নেট ছিল না, আমার টিম মেম্বার অসুস্থ ছিল, তিনি 1 মাসের ছুটিতে চলে গেছে, ক্লায়েন্ট 1 বছর রিপ্লাই দেয়নি। 1 বছর তো হবে না, ধরো 1 সপ্তাহ রিপ্লাই দেয়নি, ঠিক আছে, যে কারণে আমি করতে পারিনি। কিন্তু এই কথাগুলো বলার সুযোগ প্রজেক্ট ম্যানেজারের কাছে নাই, ঠিক আছে? সো কয়েকটা জিনিস মানতে হবে যে প্রবলেম হইতেই পারে, আমাকে পজিটিভ থাকতে হবে এবং সলিউশনের দিকে আগাইতে হবে, ঠিক আছে? ওই ভয় পেয়ে বা নার্ভাস হয়ে বসে থাকলে কিছু হবে না, ঠিক আছে? সো লেসনটা কি, লেসনটা অলরেডি বলে ফেলছি যে প্রবলেম হবে, কি বললাম, কি করতে হবে, পজিটিভ থাকতে হবে আর সলিউশনের দিকে আগাইতে হবে। আচ্ছা আচ্ছা, ইন্ট্রোডিউসিং টুলস উইথ প্রসেস। প্রসেস কি কে বলতে পারবা? হোয়াট ইজ প্রসেস? কিভাবে কাজটা করবো। রাইট, কিভাবে কাজ, এই মিটিং এর এই ওয়ার্কশপের শুরুতে আমি কি বললাম, সবাইকে ইন্ট্রোডিউস, সবাই নিজেকে ইন্ট্রোডিউস করো, তাই না? কিন্তু শুধু এতটুকুই বলিনি, বলছি কি যে একটা ওয়েতে ইন্ট্রোডিউস করো, নাম বলো, ভার্সিটি কি ছিল, কোন ব্যাকগ্রাউন্ড বা কোথা থেকে আসছি সেটা বলা। সেটা যদি না, অ্যাজ এ ধরো আমি প্রজেক্ট ম্যানেজার, আমি যদি না বলে দিতাম তাহলে সে তার মতো করে একটা ইন্ট্রোডাকশন দিত, তারপর কি হতো, সবাই ওটা ফলো করতো, রাইট? ঠিক আছে? সো কি হলো, সে একটা ওয়েতে একটা প্রসেস দাঁড় করাই দিল, তাই না? সো সে এটাতে এক্সপার্ট নাও হইতে পারে। সো যে কাজটা এখন করছে সে যদি এক্সপার্ট না হয় তাহলে একটা ভুল প্রসেস আসবে, রাইট? আরেকটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে কেউ ইম্প্রোভাইজ করার চেষ্টা করবে, কেউ একটু এক্সট্রা লাইন বলবে, ঠিক আছে? তার থেকে আবার কয়েকজন শিখবে। সো প্রসেস কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো প্রজেক্ট ম্যানেজার কাজ চায় একভাবে বা ক্লায়েন্ট কাজ চায় একভাবে, কাজ হচ্ছে আরেকভাবে, ঠিক আছে? সো এই জন্য সবার আগে প্রসেস ঠিক করতে হবে, ঠিক করে দিতে হবে যে এভাবেই কাজটা করা উচিত, ঠিক আছে? এটাতে এখন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি এক্সপার্ট নাও হইতে পারি যে এই কাজটা কিভাবে করলে সবচেয়ে ভালোভাবে হবে। সো এটার জন্য আমাকে এক্সপার্টের হেল্প নিতে হবে, ঠিক আছে? ধরো ডেভেলপমেন্ট কিভাবে হওয়া উচিত, একটা ডেভেলপারকে বসে আগে ঠিক করতে হবে যে কিভাবে আমরা কাজটা করব, ঠিক আছে? তাহলে কাজ একটা প্রসেসড ওয়েতে আগাবে, ঠিক আছে? তো এইখানে একটা কোর্টের কথা বলা হয়েছে, সে কোর্টে যাওয়ার আগে এই 4 জন মানুষকে কি আমরা চিনি? কে এরা? এটা কে? কে? স্টিভ জবস। তারপর নাইস, তারপরে তারপর টেসলা, ঠিক আছে? সে যেই টেসলা বানাইছে সেটাও না, আমাদের রাস্তায় যে টেসলা আছে সেই টেসলাও না, নিকোলাস টেসলা। সো আমরা এখন একটা উক্তি পড়ব, সেই উক্তিটা এখান থেকে কে বলছে বলতে হবে, একটা কুইজ, ঠিক আছে? তো উক্তিটা পড়ি। The first rule of any technology used in a business is that automation applied to an efficient operation will magnify the efficiency. মানে কি? মানে হচ্ছে যে আমি একটা প্রসেস বা টেকনোলজি আমি যখন একটা ইফিশিয়েন্ট প্রসেস বা অপারেশনের মধ্যে অ্যাপ্লাই করব, আমার এফিসিয়েন্সি কি ম্যাগনিফাই হবে। আবার পরের লাইনটাতে উল্টাটা বলছে, আমি যদি একটা নতুন জিনিস, টেকনোলজি হতে পারে, টুলস হতে পারে, একটা ইনএফিশিয়েন্ট অপারেশন বা প্রসেসে অ্যাপ্লাই করি তাহলে আমার ইনএফিসিয়েন্সি ম্যাগনিফাই হবে, ঠিক আছে? কিভাবে? একটু আগে আমরা বললাম যে ওর মতো করে একভাবে ইন্ট্রোডাকশন দিল, আরেকজন আরেকভাবে দিল, করতে করতে একটা ম্যাসাকার অবস্থা তৈরি হবে, তাই না? সো এর জন্য আমাদের আগে প্রসেসটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে এর মানে এই না যে আমার প্রসেস আগে আমি দাঁড় করবো তারপর টুল আনবো, ঠিক আছে? ধরলাম যে আমি প্রজেক্ট ম্যানেজ শুরু করলাম, এক জায়গায় গিয়ে দেখলাম যে ওরা কোনো টুল ইউজ করে না, গুগল শিট বা গুগল ডক্সের মাধ্যমে ম্যানেজ করে, আজকের দিনের কাজ ডকে লেখে, ডে এন্ড ডে রিভিউ করে। সো আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার চিন্তা করলাম যে আচ্ছা, ম্যানেজ করার তো অনেক টুল আছে, ট্রেলো আছে, জিরা আছে, আমরা সবাই নাম জানি, একটা ইন্ট্রোডিউস করে দিলাম, কাজ হয়ে যাবে। কিন্তু তাহলে কি হবে? কিভাবে টুলটা ইউজ করতে হবে বা কি করলে ভালো হবে সেটা তো আগে ঠিক করে দিতে হবে, আদারওয়াইজ তো যে যার মতো টুলটা ইউজ করবে, ঠিক আছে? কেউ টাস্ক উঠাবে, কেউ টাস্ক উঠাবে না। এর জন্য আগে একটা প্রসেস দাঁড় করাতে হবে, ঠিক আছে? সো উক্তিটাতে ব্যাক করি, কেউ কি বলতে পারবো এই উক্তিটা কে বলছে? স্টিভ জবস। আর কেউ? 4টা সুযোগ, তাহলে একজনের নাম চলে আসবে। আচ্ছা, আমি একটু অপশনগুলো দেখাই। এলন মাস্ক, আচ্ছা, তারপর এখনো হয়নি, আর 2টা অপশন হয়ে যাবে, তাহলে টেসলা। আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি 4th অপশনটা, এটা এই কথাটা বিল গেটস বলছে। সো বিল গেটসের সাথে কেন বলছে? কারণ সেও দেখছে যে একটা ইনএফিশিয়েন্ট
জায়গায় যখনই সে নতুন কিছু করার চেষ্টা করতেছে জিনিসটা ভালো হওয়ার চেয়ে উল্টা খারাপ হচ্ছে, ঠিক আছে। সো যে কারণে আমাদেরকে আগে প্রসেস নিয়ে ভাবতে হবে, কিন্তু এর মানে এই না যে আমি আগে প্রসেস দাঁড় করে তারপর টুল আনতে হবে। সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে বর্তমানে কি হচ্ছে সেটা আগে আমাকে বুঝতে হবে, ঠিক আছে। সো বর্তমানের প্রসেসটাকে যদি আমি বাদ দিই, কেউ কিন্তু চেঞ্জ পছন্দ করে না, ঠিক আছে। কোনো ডেভেলপার কেউ না, টিভি আমরাও নিজেরও পার্সোনাল লাইফেও কিছু কেউ চেঞ্জ পছন্দ করি না, ঠিক আছে। সো আগে যা ঘটতেছে সেটা বুঝতে হবে, তারপর ওইটার মধ্যেই আমাকে টুলটাকে আনতে হবে। ধরো আগে ওই যেটা বললাম যে ডকের মধ্যে ম্যানেজ করতে চাচ্ছি, কিভাবে ডকের মধ্যে লিখতেছিল সেটা আগে বুঝি, ডকের জায়গায় জাস্ট জিরাকে নিয়ে আসি, বাকি সব যা ছিল তাই তাই থাকলো, ঠিক আছে। তাহলে হলো কি কাজ হ্যাম্পার হলো না, যেভাবে চলতেছিল সেভাবেই চলবে, শুধু ডকের জায়গায় জিরা চলে আসলো, ঠিক আছে, কারো কোনো কমপ্লেন নেই, তাই না। এরপর আস্তে আস্তে আমি আমার প্রসেসকে আপডেট করব, ঠিক আছে। আমি সবসময় একটা কথা বলি যে আমি সব জায়গাতে আগে প্রসেস চাই, দরকার হলে ওই প্রসেসটা দুনিয়ার সবচেয়ে বাজে প্রসেস, এর থেকে বাজে প্রসেস হওয়া সম্ভব না, ঠিক আছে। মানে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় আমি অ্যাওয়ার্ডটা পাবো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাও একটা প্রসেস আছে, এবার আমি আস্তে আস্তে এটাকে ইমপ্রুভ করতে পারবো, তাই না। যদি আমি নাই জানি যে প্রবলেম কি, তাহলে তো আমি সলভ করতে পারবো না, হ্যাঁ। তো এই কারণে আমরা বাজে প্রসেসগুলো আমি বানাবো, দেন আস্তে আস্তে ওটাকে ইমপ্রুভ করবো, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আমাদের ইনসাইট নাম্বার 2 গেল। আচ্ছা 3, অর্গানাইজড ডকুমেন্টেশন। আচ্ছা এখানে কি এমন কেউ আছে যার ধরো গুগল ড্রাইভে তার যত ডকুমেন্টস আছে, কথার কথা আইডেন্টিটি, এনআইডি, পাসপোর্ট বা ভার্সিটি সার্টিফিকেট, বা যারা জবে আসি তাদের অফিস থেকে যে ডকুমেন্টসগুলো দেওয়া সেগুলো একটা অর্গানাইজড ভাবে আছে, নট যে একটা ফোল্ডারের মধ্যে সব দিয়ে দিছি, আছে? কেউ কি হাত তুলতে পারবা? ওয়াও নাইস, ওকে। তাহলে এই দুজনের জন্য আমরা তালি দিই। তো বাকিদেরকে ওটা করতে হবে, ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজারকে সবকিছু একটু অর্গানাইজড ওয়েতে রাখতে হয়, হ্যাঁ। সো এখন যখনই ডকুমেন্টেশনের কথায় বলা হয়, আবারও একটু আগে যেমন, ঠিক আছে, কোনো টুল নাই, আমি জিরা ইন্ট্রোডিউস করে দিলাম। যখনই ডকুমেন্টেশনের কথা আমরা সবাই চিন্তা করে যাচ্ছে গুগল ডক্স, মাইক্রোসফট ওয়ার্ড, নোশন, কনফারেন্স, এগুলো একটা ইন্ট্রোডিউস করে দিই, ডকুমেন্ট সুন্দর হয়ে যাবে। জিনিসটা আসলে সেভাবে না। এরকম ডকুমেন্টস তো আসলে প্রজেক্ট ম্যানেজারকে সব কিছুই ডকুমেন্ট করে রাখতে হয়, যা ঘটতেছে, এই যে আমরা আজকে ডিসকাস করতেছি এইটাকেও তাকে ডকুমেন্ট করে রাখতে হয়, এখানে কি কথা হয়েছিল। একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হাজারো ভাবে দিতে পারে, সে মেইল করতে পারে, সে একটা অডিও মেসেজ দিতে পারে, সে একটা কল দিতে পারে, সে সামনাসামনি মিটিং করতে পারে। এই সব কিছু প্রপারলি তাকে নোট নিতে হয়, নোট নিয়ে একটা ডকুমেন্টে উঠাতে হয়। ঠিক তেমনি টিম মেম্বারও অনেক কিছু ডিসকাস করে, সেগুলো তাকে ডকুমেন্ট করতে হয়। তার টিম মেম্বারদের অনেক কোয়েশ্চেন থাকে, সেগুলো ক্লায়েন্টের কাছে ডকুমেন্ট সুন্দরভাবে পাঠাতে হয়, তারপর ওই সুন্দরভাবে অ্যান্সারগুলোকেও টিমকে দিতে হয়। সো এরকম যখন কন্টিনিউয়াসলি ডকুমেন্ট আসতে থাকবে একটার পর একটা, কি হবে, একটা আরেকটা মেস হয়ে যাবে যে এত ডকুমেন্টস হয়ে গেছে। তার মানে কি? তার মানে প্রজেক্ট ম্যানেজারকে শুধু ডকুমেন্ট করলেই হবে না, এটাকে একটা অর্গানাইজড ওয়েতে রাখতে হবে। যে ধরো 2 মাস আগে একটা কথা হয়েছিল, এখন ক্লায়েন্ট বলে বসছে যে এইটা কে করতে বলছে, এখন প্রজেক্ট ম্যানেজার তো আপনি করতে বললেন, তো সে বললো যে না আমি বলিনি, কখন বলছি। সো এখন যদি এটা ডকুমেন্টেড না থাকে তাহলে তো প্রজেক্ট ম্যানেজার বলাই সম্ভব না যে কিভাবে আসলো। আর যদি এটা অর্গানাইজড ওয়েতে না হয় তার প্রত্যেকটা ডকুমেন্ট আবার বসে বসে খুঁজে পরে দেখতে হবে যে কে কখন বলছিল, তাই না। সেই কারণে প্রজেক্ট ম্যানেজার শুধু ডকুমেন্ট করলেই হবে না, এটাকে একটু অর্গানাইজড ওয়েতে ডকুমেন্ট করতে হবে। সো এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টে কিছু ডকুমেন্ট রাখা। সো এখানে কি করা হয়েছে, গিটহাবের নাম তো সবাই শুনছি মনে হয় না, এটা ডেভেলপারদের মধ্যে খুব পরিচিত। আচ্ছা এখানে ডিসকাশনস নামক একটা জায়গা আছে, যেখানে যে কোনো ডিসকাশন ওঠানো হয়। ধরো এই যে আমরা একটা মিটিং করতেছি, মিটিং একটা ডিসকাশন হলো, এটা কেউ একজন এখানে উঠায় ফেলবে। তারপরে ধরো একটা সেশন হচ্ছে, যে লাইভ সেশন, যেখানে ক্লায়েন্ট নিজে টেস্ট করতেছে, টেস্ট করে প্রবলেম দেখতেছে, প্রশংসাই করতেছে, বাহ নাইস নাইস নাইস। সো ওই জিনিসগুলোকেও একজন সুন্দরভাবে ডকুমেন্ট করবে, ঠিক আছে। সো যত রকমের ডিসকাশন হয় এটাকে একটা সুন্দর জায়গায় রাখা হয়েছে। কিছু দেখবা যে কিছু স্ল্যাশ দিয়ে কিছু কাজ করা হয়েছে। স্ল্যাশগুলোর মিনিং কি, একটা ক্যাটাগরি করা হয়েছে, সহজ ভাষায় যদি বলি যে এই ক্যাটাগরির জিনিস যাতে ইজিলি সার্চ করা যায়। সো এটা ছিল হচ্ছে যে তার ডিসকাশন স্টোর করার একটা জায়গা। ঠিক তেমনি প্রজেক্টটা ম্যানেজ করার জন্য আমরা যত সফটওয়্যার ডেভেলপ করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট এসআরএস এর নাম তো সবাই শুনছি, কি এটা মানে কি? আচ্ছা মানে জিনিসটা কেমনে এসআরএস, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, কি কি সফটওয়্যার ইউজ করতেছি, আচ্ছা ডিটেইলস ডকুমেন্টেশন। আচ্ছা ঠিক, হ্যাঁ রিকোয়ারমেন্ট লগ করা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাও আর হচ্ছে লগইন করার, মানে আমি যখন সফটওয়্যারটা বিল্ড করতেছি ওটার জন্য আমার কি দরকার, আমি লগইন করার টাইমে কোন টুল ইউজ করতেছি, আর আমি স্টেকহোল্ডারের সাথে কথা বলার টাইমে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবারটাই শুনলাম। তো যেটা উনি বললেন
তো জিনিসটা হচ্ছে কি, স্টেক হোল্ডাররা স্বাভাবিকভাবে একটা ক্লায়েন্ট এসে অনেকভাবে রিকোয়ারমেন্টটা দিবে, ওই সব কিছু বুঝে নিয়ে, প্রপারলি বুঝে নিয়ে, জাস্ট সে একটা বললো, এটাকে নিয়ে কপি করে পেস্ট করে দিলাম, এটাই রিকোয়ারমেন্ট হয়ে গেল না। সে একটা রিকোয়ারমেন্ট দিল যে আমি একটা সিস্টেম চাই, কিছু করা যাবে না, জাস্ট রেজিস্ট্রেশন করে মানুষ লগ ইন করতে পারবে, এটাই আমার সিস্টেম। ঠিক আছে, রিকোয়ারমেন্ট এতটুকু দিয়ে দিল। সেখানে তো অনেকগুলা মিসিং ইনফরমেশন আছে। তুমি কি লগ ইন চাও? তুমি কি গুগল লগ ইন চাও, ফেসবুক লগ ইন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে? এখন তো আবার নতুন আসছে হচ্ছে তোমার কি জাস্ট ইমেল করবে, ইমেলে কোড যাবে, তাই না? সেরকম হাজারভাবে একটা জিনিস রেজিস্ট্রেশন করা যায়, লগ ইন করা যায়। তুমি কি চাইছো এটা তো সে বলেনি। সো প্রজেক্ট ম্যানেজারকে এই সব কিছু কোয়েশ্চেন করে করে বের করে আনতে হবে। ঠিক আছে, বের করে এনে সবগুলো একটা ডকুমেন্টে উঠাতে হবে। তো সেখানে আমি রিকোয়ারমেন্ট পাইলাম। তো এটা হলো হচ্ছে মানে শুধু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এছাড়া ওই যে তুমি যেটা বলতেছিলে যে ওই টেকনোলজি, এই ধরনের ইনফরমেশনগুলো ওখানে থাকে, যে কোন টেকনোলজিতে বানানো হবে। তো এসআরএস হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করা, মানে সফটওয়্যার, ওই সফটওয়্যারটার রিলেটেড সকল ইনফরমেশন এটার মধ্যে পাওয়া যাবে। এটা কি টেকনোলজি ইউজ করা হয়েছে সেটাও থাকবে, এখানে ফ্রন্ট এন্ডের কিছু ইনফরমেশন থাকবে, ব্যাক এন্ড মানে ডিজাইন কি মানে মোট কথা সফটওয়্যারটা বানাতে যা দরকার সব এটার মধ্যে থাকবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে এসআরএস। সো এসআরএস কেন আসলো? আচ্ছা, ডকুমেন্টেশন থেকে। সো তো প্রজেক্ট ম্যানেজার কি করতে হবে? সব কিছু ডকুমেন্ট করতে হবে। ঠিক আছে, ইভেন মিটিংসও। ঠিক আছে, মিটিংয়ে কি কথা হচ্ছে সেগুলো তাকে ডকুমেন্ট করে রাখতে হবে, যাতে যে কোন এটা একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে যাতে সে ইউজ করতে পারে পরবর্তীতে। ঠিক আছে, সো এটা গেল ইনসাইট নাম্বার 3, ডকুমেন্ট করা। আচ্ছা, ইনসাইট নাম্বার 4 হচ্ছে রিভিউ করা। আচ্ছা, রিভিউ মানে কি বলতে পারবো? রিভিউ কাইন্ড অফ অ্যানালাইসিসের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, অ্যানালাইসিস। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে যে ওকে, হ্যাঁ শিওর, একটু ব্যাকে যাচ্ছি স্যার। হ্যাঁ শিওর। আপনি যেটা বললেন যে এসআরএস এ হচ্ছে যে আমার ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা যাচ্ছে ওটা থাকবে, প্লাস হচ্ছে ইন ডিটেইলস আমি কিভাবে কোন প্রসেসে করব ওই ব্যাপারটা থাকবে। প্রসেসে কিভাবে করব সেটা থাকবে না। ঠিক আছে, যে কথার কথা আমি স্ক্রাম ফলো করে করব না কি করে করব সেটা আমার এখানে থাকবে না। প্রসেসটা না, মানে আচ্ছা, সাপোজ হচ্ছে রেজিস্ট্রেশন হবে, তাহলে কয়টা স্টেপে হবে এই জিনিসটা, এই টাইপের জিনিস করতে, Right. তাহলে বিআরডি তে এক্স্যাক্টলি কি জিনিস করতে? আচ্ছা, সেটা আবার একটা পুরো সেপারেট জিনিস, সেটাতে আপাতত আমরা না যাই। ঠিক আছে, এসআরএস কে আমরা ধরে নেব হচ্ছে যে সফটওয়্যারের রিকোয়ারমেন্ট রিলেটেড যত কিছু আছে, যে একটা যে কাজটা করবে তার অ্যাট এ গিভেন মোমেন্ট যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটার অ্যান্সার সেটার মধ্যে পাবে। ঠিক আছে, ঠিক আছে। এসআরএস এই ডকুমেন্টেশনটা আমরা স্টেক হোল্ডার এবং টিম সবার মধ্যে এটা শেয়ার করব, সবার মধ্যে এটা শেয়ার্ড হবে। এটা একটা সেন্ট্রাল জায়গা হিসেবে সবার জন্য কাজ করবে। ঠিক আছে, এটা ক্লায়েন্টও রিভিউ করবে যে হ্যাঁ আমি কি এটাই চাইছি, হ্যাঁ আমি এটাই চাইছি। ঠিক আছে, এবং প্রজেক্ট ম্যানেজার কি করতেছে, এটা এনশিওর করতেছে যেটা রিভিউ, ক্লায়েন্ট যদি রিভিউ করার সময় না থাকে অ্যাটলিস্ট কি লেখা হয়েছে সেটা সামারি করে বলে হলেও এটা কনফার্ম করতে হবে যে এখানে এসআরএস এই লেখাটা আছে। আমি যতদূর স্টাডি করে আমি পার্সোনালি যেটা বুঝছি যে বিআরটি হচ্ছে টোটালি স্টেক হোল্ডার কমিউনিকেশন পার্টটা থাকে, আর এসআরএস হচ্ছে ইন্টারনাল পার্টটা, যেটা আচ্ছা, আমরা কিভাবে করব। বিআরডিতে তো মানে কি হয়, কি বললাম যে ক্লায়েন্ট অনেকভাবে রিকোয়ারমেন্ট দিতে পারে, মেইলের মাধ্যমে দিতে পারে। আর বিআরডি হচ্ছে কি একটা ফর্মাল ওয়েতে ক্লায়েন্ট, আর সব ক্লায়েন্ট দেখা যাবে ফর্মাল ওয়েতে দেয় না, তাই না? বিআরডি হোক আর যেটাই হোক সেটাকে অ্যানালাইসিস করে প্রজেক্ট ম্যানেজারকে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এসআরএস ডকুমেন্টটা বানাতে হয়। ঠিক আছে, যেটাও আবার কনফার্ম করতে হয়, কারণ এটার উপর বেস করে যারা কাজ করতেছে তারা জিনিসটা ডেভেলপ করবে। এখানে যদি ভুল থাকে স্বাভাবিক একটা ভুল জিনিস মানে ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে, তো সোর্স যেটাই হোক, কি বললাম যে রিকোয়ারমেন্ট থেকে শুরু করে সব কিছু বিভিন্ন সোর্স থেকে আসবে, একটা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আসতে পারে। ঠিক আছে, এরকম আমাদের হয়, আমাদের এমন ক্লায়েন্টের সাথে আমাদের ডিল করতে হয়েছে যে অন্য কোনো টুল পছন্দ করে না, মেইলও পছন্দ করে না, জিরো কিছু পছন্দ করে না, সে শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ পছন্দ করে। ঠিক আছে, তার কথা হচ্ছে কোয়েশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, কলও দিবা না, মেসেজ করবা, আমি তোমাকে অ্যান্সার দিব। ঠিক আছে, সো সেই ধরনের ক্লায়েন্টও থাকবে। ঠিক আছে, আবার এমন ক্লায়েন্টও থাকবে যে অনেক ফর্মাল ওয়েতে সব কিছু দিবে। ঠিক আছে, যেমন বড় বড় অর্গানাইজেশনরা স্বাভাবিকভাবে ডিল করার কাজ করে না। ঠিক আছে, আমরা যেমন কাজ করার সময় এসআরএস দিয়ে কাজ করি, এমন অনেক অর্গানাইজেশনরা এসআরএস দিয়ে কাজ করে না। ঠিক আছে, তারা ওই যে বিআরডি হোক আর হোয়াটসঅ্যাপের মেসেজ হোক সেটা স্ক্রিনশট দিয়ে কাজ করে ফেলে। ঠিক আছে, সো আগেটা ছিল ডকুমেন্টেশন, এবার আসতেছে রিভিউ। সো রিভিউ হচ্ছে যে একটা প্রজেক্ট ম্যানেজারকে সবসময় সব কিছু নিজে চেক করতে হবে। এর মানে এই না যে ইন ডিটেলস একটা ডেভেলপমেন্ট আমি নিজে টেস্টিং করা শুরু করলাম। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে কথা একটা জিনিস ডেভেলপ হয়ে গেছে, যে আমরা স্ক্রামে কি করলাম, স্প্রিন্ট ভাগ করে করলাম, একটু পর আমার রিভিউ মিটিং, ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে। তো সেখানে যাওয়ার আগে আমাকে তো নিজে আগে শিওর হয়ে নিতে হবে সব ঠিক আছে কিনা। আমি মিটিংয়ে গিয়ে নিজে যদি আবিষ্কার করি এগুলি কি, তা তো ক্লায়েন্টই বলবে তুমি জানো না এটা কি, তাহলে জানেটা কি? তাই না? সো এটা হওয়া যাবে না, এই জন্য সব কিছুই তাকে চেক করতে হবে। অ্যান্ড এটা এই না যে শুধু সিস্টেমটা,
সব কাজও ঠিকভাবে হচ্ছে কিনা, ঠিক আছে। যেমন ধরো আমরা যখন যারা কোড করে তারা স্বাভাবিকভাবে কোডের মধ্যে বিভিন্ন রকমের কমেন্ট করে, ঠিক আছে, যাতে আরেকজন এটা বুঝতে পারে, যাতে বুঝতে যাতে সুবিধা হয়। এখন টিম মেম্বার তো কমেন্ট নাই করতে পারে, তখন এটা তো কাউকে না কাউকে তো এনশিওর করতে হবে। এখন প্রজেক্ট ম্যানেজারকে ইদার মানে নিজে দেখতে হবে অথবা মেক শিওর একটা প্রসেস দাঁড় করে দিতে হবে যেটা দিয়ে সে শিওর হচ্ছে যেটা লেখা হচ্ছে এবং একটা নির্দিষ্ট ওয়েতে। সো নর্মালি প্রজেক্ট ম্যানেজার এটাই করে, একটা প্রসেস দাঁড় করায় দেয়, ঠিক আছে, এবং ডেভেলপারদের সাথে বসে শিওর হয়ে নেয় যে প্রসেসটা ফলো হচ্ছে, ঠিক আছে। সো এখানে একটা এক্সাম্পল শেয়ার করি। সো এটা হচ্ছে ডিরেক্টলি আমাদেরই অফিসে একজনের কোড থেকে নেওয়া একটা স্ক্রিনশট, ঠিক আছে। সো এখানে কোডটা হচ্ছে এটা, কোডের উপর একটা কমেন্ট আছে। কমেন্টটা কি? ডোন্ট চেঞ্জ দিস ফিল্ড বিফোর দ্য ফাইনাল রিলিজ, আদারওয়াইজ একজনের নাম উইল বি ম্যাড, এবং গেস হোয়াট, উইল ওয়াজ ম্যাড। এটা হচ্ছে একটা ক্লায়েন্টের পক্ষ থেকে পাঠানো আমাকেই, আমার নাম আহসান, আমাকেই ইমেলটা করছিল যে এটা কেমন কথা, এত ডাম্ব এবং আনএক্সেপ্টেবল একটা জিনিস পুরো টিমকে এখনই বলো এটা ঠিক করতে, ঠিক আছে। সো ভুলটা যদিও একজন করছে, কিন্তু সে ফার্স্ট অফ অল দোষটা দিচ্ছে হচ্ছে আহসান এটা কি অবস্থা কেন, আর দ্বিতীয়ত হচ্ছে টিমকে রিমুভ করতে বলো। সে একজনের কথা বলে না, টিমকে বলো তাড়াতাড়ি, মানে পুরো টিমকেই সে বলতে চাচ্ছে যে কি টিম এটা, তাই না। সো সে ভুল করতেই পারে, তো প্রজেক্ট ম্যানেজারকে ওইটাই এনশিওর করতে হবে যাতে ভুলটা না হয়, ঠিক আছে। সো এই ধরনের সিচুয়েশনে আশা করি আমরা পড়বো না। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা হচ্ছে কি, আমাদের জুনিয়র ডেভেলপাররা যখন কাজ করতেছিল একটা প্রবলেম পাকাই ফেলছে, এটা যে সলভ করতে কেউ পারতেছে না। সো তখন আমি গেলাম, আচ্ছা ঠিক আছে একটু দেখি কি হয়েছে। তো এখন এই প্রবলেমটা কোথা থেকে আসছে সেটা বোঝার জন্য আমরা যেটা বললাম যে কোড করার পর কমিটের মধ্যে লিখতে হয় যে এখানে কি করলাম। সো ওরা লিখছে এটা মডিফাইড ভার্সন, লুকস গুড, ঠিক আছে, নামগুলো ঠেকে দেওয়া, আল্লাহ জানে কি হয়েছে, কোনো একটা প্রবলেম হয়েছিল, কাজ করে না, তারপর হয়তো ফিক্স করছে, ফিক্স 2 ফিক্স 1 উল্টা আসছে, আই ডোন্ট নো কেন। সো যাই হোক, সো প্রজেক্ট ম্যানেজারকে এটাও এনশিওর করতে হবে যে এই যে লেখাগুলো হচ্ছে এগুলোও যাতে ঠিকভাবে লেখা হয়, এবং এটার জন্য সে কি করবে, ওই যে ফার্স্টে বললাম সে একটা দিক নির্দেশনা দিয়ে দিবে যে এইখানে লেখা তুমি এসব লিখতে পারবা না, একটা স্ট্রাকচার হচ্ছে। আমরাও একসময় এইসব নিয়ম ছিল না, তখন এই ধরনের জিনিস লেখা, বেশি দিন আগের কথা না, 24 সালেরই কথা। সো পরবর্তীতে আমরা এই জায়গাটাতে হাত দিছি, এখন একটা সিস্টেমেটিক ওয়েতে লেখা হয় হোপফুলি, ঠিক আছে। আচ্ছা, সো এই গেল হচ্ছে রিভিউ। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজারকে ফার্স্ট অফ অল একটা জিনিস বুঝতে হবে যে কাজটা কেন করা হচ্ছে, ঠিক আছে, এবং এটা টিম মেম্বারকেও বুঝাইতে হবে, ঠিক আছে। তো সেটা যদি না বুঝি তাহলে কি হবে, আমি হয়তো প্রপার কাজটা করব না বা প্রপার প্রায়োরিটিটা দিব না। একটা এক্সাম্পল শেয়ার করি। আমাদের একবার হয়েছিল কি, একটা ক্লায়েন্ট একটা সিম্পল মেল করছে যে আমার সাইটের মধ্যে এই টেক্সটটা আছে, এই টেক্সটটা রিমুভ করে দাও, ঠিক আছে। মেল করেন অ্যাকচুয়ালি, প্রজেক্ট ম্যানেজার ডিরেক্টলি মিটিংয়ের মধ্যেই বসে এই লাইনটা সরাই দিও। সো প্রজেক্ট ম্যানেজার জেনে নিল, আচ্ছা ঠিক আছে সরাইতে হবে, ঠিক আছে সরাই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ক্লায়েন্ট বলছে ঠিক আছে আজকের মধ্যে সরাই দিলে হবে, কোনো সমস্যা নেই। সো যেহেতু একটা টেক্সট রিমুভ করতে বলছে, তো প্রজেক্ট ম্যানেজার যেটা করছে সেটা তো নর্মাল জিনিস, ডেভেলপাররা বলতেছে যে আচ্ছা আরও প্রায়োরিটি কাজ আছে ওগুলো করে ফেলি। তো সে কাজটা স্বাভাবিকভাবে প্রায়োরিটিতে পিছনে ফালাই দিচ্ছে, কাজটা আর হয়নি। সো পরদিন উইকেন্ড ছিল এবং উইকেন্ডে ক্লায়েন্ট চিলাচিলি লাগাই দিচ্ছে এই টেক্সটটা এখনও রয়ে গেছে কেন। এখন ঘটনা হয়েছে কি, ক্লায়েন্টের কাছে একটা লিগ্যাল নোটিশ আসছে যে এই লাইনটাতে একটা প্রবলেম আছে, ঠিক আছে, এই লাইনটার কারণে আমার ক্ষতি হচ্ছে, একজনের ক্ষতি হচ্ছে। সো এটা যদি তুমি 24 ঘন্টার মধ্যে না সরাও তাহলে আমি লিগ্যাল নোটিশ পাঠাবো, ঠিক আছে। অ্যান্ড ফ্রাইডে ওদের ওয়ার্কিং ডে, আমাদের আবার তখন অফ ডে ছিল। সো কি হইলো, সেই লিগ্যাল নোটিশটা পেয়ে গেল, ঠিক আছে। যাই হোক, পরবর্তীতে আমরা কোনোভাবে জিনিসটাকে সলভ করছিলাম। তো যেহেতু কি জন্য ক্লায়েন্ট বলছে এটা বুঝে নাই, যে কারণে এটা প্রপার প্রায়োরিটিটা পায় নাই। সো এই জন্য প্রজেক্ট ম্যানেজারকে সবসময় আগে বুঝতে হবে যে যেই কাজটা দেওয়া হচ্ছে সেটা কেন দরকার, ঠিক আছে, এবং এটা টিমকেও বুঝাইতে হবে যে ভাই এই কাজটা দরকার আছে, ঠিক আছে, এটা এমনি এমনি দেওয়া হয়নি, ঠিক আছে। সো এটা নিয়ে সাইমন সিনেক নামক একজন কি বলে লেখক আছে। সো ওনার একটা কথা আছে যে পিপল ডোন্ট বাই হোয়াট ইউ ডু, দে বাই ওয়াই ইউ ডু ইট, ঠিক আছে। তার একটা অ্যানালাইসিস হচ্ছে যে যত গ্রেট লিডার্স আছে, স্টিভ জবস, এদেরকে চিনি কেউ?
আচ্ছা ঠিক আছে, বলি দিয়ে এটা হচ্ছে রাইট ব্রাদার্স, ঠিক আছে, যে প্লেন আবিষ্কার করছে, ঠিক আছে। সো এদের সবার মধ্যে একটা সিমিলারিটি পাইছে, যে অন্য সাধারণ মানুষ আমরা যারা আছি তারা চিন্তা করি যে কি করতে হবে, কিভাবে করতে হবে, ওটাতে বেশি ফোকাস করি। যখনই একটা কাজ আসে তুমি খেয়াল করবা যে প্রজেক্ট ম্যানেজাররা চিন্তা করে যে কি করতে হবে, লিস্ট অনেক চালাতে চলে যায়। আর যখনই ডেভেলপারটা জানতে পারে আচ্ছা এটা কিভাবে করতে হবে, আচ্ছা এটার জন্য এই টেকনোলজি লাগবে, এই লাগবে, সেই লাগবে, ও এটাতে ফোকাস করে ফেলে। কেউ জানে না যেটা কেন দরকার, ঠিক আছে। কারণ এই ঘটনাটা যখনই হয় তখন ওই প্রবলেমগুলো শুরু হয়, ঠিক আছে। যে কারণে আমরা যে স্ক্রাম গাইডের কথা বললাম, স্ক্রামে একটা কথা হয়েছে যে এই যে 2 সপ্তাহ ভাগ করে করে যে আমরা কাজগুলো করব, ওখানে একটা গোল সেট হইতে হবে। এই যে 2 সপ্তাহ একটা গোল আছে, এবং এই গোলটা ডকুমেন্ট করতে হবে এবং এক্সপ্লেন করতে হবে যে কেন স্প্রিন্টে এই কাজগুলো যে আমরা করতেছি, কেন কাজগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই কারণে প্রজেক্ট ম্যানেজারকে কাজ শুধু জানলেই হবে না, যে কি করতে হবে, কিভাবে করতে হবে, শুধু সেটা জানলেই হবে না, কাজটা কেন যে করা দরকার সেটাও সবাইকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে প্রায়োরিটি জিনিসটা প্রায়োরিটি পাবে, ঠিক আছে। সো এটাই আমরা প্রজেক্ট ম্যানেজার অনেক ক্ষেত্রে মিস করে ফেলি, যে আচ্ছা ঠিক আছে আমার একটা কাজ দরকার, কাজটা করে ফেলি, কিভাবে করতে হবে ডেভেলপার বলো, কাজ করে ফেলতেছে। তাহলে মানে স্ক্রামের ক্ষেত্রে কি হয়, তাই জিনিসটা কি দাঁড়ায়, যে প্রায়োরিটি তো একটা থাকি যে 2 উইকস পরে যদি পুরো ফল ডাউন করে টোটালটা কি ফল ডাউন করবে, কিন্তু এখানে যে প্রায়োরিটি টাস্কটা দিয়ে দিছে, তো এইটারে স্ক্রামের স্প্রিন্টে কোনখানে আপনি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আবার সেপারেট টপিক। জিনিসটা হচ্ছে কি, এই কাজটা আসছে কি একটা চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে তাহলে এইভাবে কামগুলো করে গেল না। হ্যাঁ, এখন পয়েন্ট হচ্ছে স্ক্রাম কি বলে, অ্যাজাইল হইতে হবে এবং চেঞ্জকে ওয়েলকাম করতে হবে। যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করা সম্ভব, এবং আমি চেঞ্জটাকে তখনই অ্যাকসেপ্ট করব যদি আমার স্প্রিন্ট গোল হ্যাম্পার্ড না হয়। আমার স্প্রিন্ট গোল যদি হ্যাম্পার্ড হয়, যে স্প্রিন্টটা আমি ঠিক করছিলাম আমি লগ ইন এবং রেজিস্ট্রেশনই বানাবো, এর বাইরে কিছু বানাবো না, ঠিক আছে। এখন এমন একটা কাজ চলে আসলো যেটাতে আমার লগ ইন এবং রেজিস্ট্রেশন হ্যাম্পার্ড হবে, সেই ক্ষেত্রে আমাকে এখানে একটু অ্যালার্ট, প্রজেক্ট ম্যানেজারকে একটু অ্যালার্ট হতে হবে যে আচ্ছা তাহলে কিন্তু আমার স্প্রিং গোল হ্যাম্পার্ড হবে, কিন্তু আমি এটা তো ওপেন, তুমি আগে আমাকে বুঝাও যে এটাকে এতটা ইম্পর্টেন্ট কিনা আমি যে স্প্রিন্ট গোলকে স্যাক্রিফাইস করবো। সেটা যদি করতে আমি স্প্রিন্ট বাতিল করে দিব, নতুন স্প্রিন্ট শুরু করবো, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে জাস্ট একটা টেক্সট যেহেতু চেঞ্জ, এটা কোনোভাবেই হ্যাম্পার্ড করতেছে না, সো আমরা এটাকে ওয়েলকাম করছি, ঠিক আছে। সো এই কারণে আমাদের ওয়াইটা বুঝতে হবে, প্রজেক্ট ম্যানেজারকে সবসময় ওয়াইয়ে ফোকাস করতে হবে। আচ্ছা, ইনসাইট ফর ডেফিনেশন অফ ডান সম্পর্কে কারো আইডিয়া আছে? কাজটা হচ্ছে ডান যে হয়েছে আনটিল এটা শুধু যদি রিভিউ এ থাকে স্টিল ডান হয়নি, এটা যতক্ষণ না পর্যন্ত ফুল ডেটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডেফিনেশন অফ ডান অনুযায়ী কমপ্লিট হবে না। ভেরি নাইস। হ্যাঁ হ্যাঁ, যদি আমার ইউজার রিকোয়ারমেন্ট ফুলফিল করে, আমি মানে ডান করা হয়ে গেছে, আমার লেটেস্ট রিলিজও চলে আসছে, ইউজার দেখার পর বলছে যে হ্যাঁ ইটস ওকে এন্ড হি ইজ ইউআই অল গুড, দেন আই থিংক। আচ্ছা, ডেফিনেশন অফ ডান হচ্ছে স্ক্রাম একটা টার্ম, এবং স্ক্রাম বলতে চাচ্ছে একটা কাজ কখন শেষ হবে এটা একটা ডেফিনেশন ফার্স্ট দাঁড় করাইতে হবে। সো এটার ডিরেক্ট কোনো সংজ্ঞা নাই, সংজ্ঞাটা যারা কাজ করতেছে তাদেরকে দাঁড় করাতে হয়। যেমন হইতে পারে যে একটা ব্যাক এন্ড ডেভেলপার এপিআই বানায়, ফ্রন্ট এন্ড ডেভেলপার এপিআই কানেক্ট করে, তারপর একটা সফটওয়্যার তৈরি হয়, ঠিক আছে, তাই না? তারপর একটা টেস্ট হয়, তাই না? এসডিএলসিতে সেটা বলা আছে। এখন আমি ডেফিনেশন অফ ডানে বললাম যে এটা শুধু টেস্ট হইলে হবে না, একজন স্পেসিফিক টেস্টার দ্বারা টেস্ট হইতে হবে, ঠিক আছে। তার মানে কি, ডেফিনেশন অফ ডানে একটা লাইন অ্যাড হইলো যে অমুক টেস্টারকে এটা টেস্ট করতে হবে, যে কেউ টেস্ট করলেই হবে না, ডেভেলপার টেস্ট করে দিয়ে দিলেই হবে না, এটা অমুক টেস্টারকে, এটা হচ্ছে আমার বানানোর সংজ্ঞা, এটা এক এক টিম এক এক সংজ্ঞা দাঁড় করায়। কিন্তু ডেফিনেশন কমিট টু ডেফিনেশন অফ ডানের কথাটা মানে হচ্ছে যে আমি যেই সংজ্ঞাটা দাঁড় করালাম আমার ওটার উপর কমিটেড থাকতে হবে, এখানে কোনো কিছু স্কিপ করা যাবে না। স্কিপ করতে হলে আমি আগে কি করব, সংজ্ঞা চেঞ্জ করব, ঠিক আছে। সো স্ক্রাম এটাই বলতে যাচ্ছে যে আগে সংজ্ঞা দাঁড় করাও, ঠিক আছে। সো সেটাতে একটা স্টোরি শেয়ার করবো। সো স্টোরিটার আগে দুটো স্টোরি শেয়ার করবো অ্যাকচুয়ালি। সো এই ছবিটাতে আমাকে দেখা যাচ্ছে, আর হচ্ছে আমার কোফাউন্ডার নাসিব ভাইয়া। সো এখানে পুরো টিম মেম্বার কি করতেছে, খেলাধুলা করতেছে, রাইট? সো সেখানে আমি কোয়েশ্চেন করতেছিলাম যে আচ্ছা সবাই এত মজা নিয়ে আমরা খেলাধুলা করতেছে, কাজ শেষ হয়েছে তো? তো তখন ধরো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, সে বলছে হ্যাঁ আমার কাজ সব শেষ, সব ডান। ব্যাক এন্ড ডেভেলপারও বলতেছে হ্যাঁ আমার কাজ সব শেষ, সব ডান, সব সুন্দর মতো পাঠিয়ে দিছি। টেস্টারও বলতেছে হ্যাঁ সব টেস্ট করে ফেলছি, সব ডান, বাগও রিপোর্ট করা হয়েছে। পরে বলছে হ্যাঁ বাগ ফিক্স করে পাঠিয়ে দিছি। আর প্রজেক্ট ম্যানেজারকে জিজ্ঞেস করা হলে প্রজেক্ট ম্যানেজার, ভাই সবার কাজ তো শেষ, কিন্তু কাজ তো শেষ হয় না, কাজ তো চলে না, সফটওয়্যার তো চলে না, তাহলে কি? তখন প্রজেক্ট ম্যানেজার এমনি ফান করে বলে উঠছে যে প্রজেক্টটা 94% ডান।
তো আমি বললাম তাহলে 6% কে করবে? তো আমার যে কোফাউন্ডার নাসিব ভাইয়া, উনি হঠাৎ করে বলে ওটা সম্ভবত ক্লায়েন্ট করবে। সো এখানে অ্যাকচুয়ালি যেটা ঘটছে সেটা হচ্ছে যে ওই সময়টাতে সংজ্ঞাটাতে মানে কিছু ইনফরমেশন মিসিং ছিল যে এই কাজগুলো হইতে হবে, তাহলে তোমার কাজটা কমপ্লিট হবে। সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন টিমে কাজ করতেছি তখন আমরা একটা টিমে কাজ করতেছি, আমি কোনো সোলো ডেভেলপার না, সোলো ম্যানেজারও না, ঠিক আছে? যে আমি সুপারস্টার হব, বাকিরা কী করলো আই ডোন্ট কেয়ার, সেটা হইলে হবে না। টিম মেম্বার আমাদের সবাইকে অ্যাজ এ টিম কাজ করতে হবে। সো ব্যাক এন্ড ডেভেলপারের কাজ ততক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত ওই ডেফিনেশন অফ ডানের সব কিছু কমপ্লিট হচ্ছে না। আর ডেফিনেশন অফ ডানে যদি লেখা যায় ওই স্পেসিফিক টেস্টারকে দিয়ে টেস্ট করতে হবে, ব্যাক এন্ড ডেভেলপারের কাজ ততক্ষণ শেষ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত ওই টেস্টার টেস্ট করতেছে, ঠিক আছে? এটার মানে কি? তার মানে আমরা যে অ্যাজ এ টিম কাজ করতেছি, আমি কাজ করে ফেললাম, আমি সুপারস্টার, এটা হলে হবে না, আমাদেরকে অ্যাজ এ টিম কাজ করতে হবে। এবং এই মেন্টালিটিটাও প্রজেক্ট ম্যানেজারকে গ্রো করাইতে হবে টিমের মধ্যে, ঠিক আছে? তোমরা যখন ম্যানেজ করতে যাবা খেয়াল করবা টিম মেম্বার এই বিহেভিয়ারগুলো করতেছে, ডেভেলপাররা আমার কাজ তো শেষ, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি কাজ শেষ হয় নাই, ঠিক আছে? তো কাজ কেন শেষ হয় নাই? এর জন্য হয়তো ওই প্রপার গাইডলাইনটা নেই যে কি শেষ হইলে জিনিসটা শেষ হবে। তো এখানে একটা আমি স্টোরি দিই। আমাদের একবার আমাদের ডেফিনেশন অফ ডানও ঠিক ছিল, কিন্তু ডেফিনেশন ডানে ওখানেও একটা লাইন মিসিং ছিল। সেটা ছিল কি, একটা ফিচার ইমপ্লিমেন্ট হয়েছে এবং ফিচার অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হয়েছে এবং টেস্টার দ্বারাও টেস্টেড। ইভেন আমাদের যে ডেইলি মিটিং হয় এখানে ক্লায়েন্টকেও এটা দেখানো হয়েছে যে আচ্ছা, ক্লায়েন্টও দেখছে হ্যাঁ আরে সব কাজ করতেছে, সব ঠিক আছে। তারপর যখন মিটিং শেষ হয়ে গেল, সবাই বাসায় চলে গেল, আবারও সে মেইল করলো, তোমরা যে আমাকে একটা জিনিস দিলা এটা কোথায়? এটা আমি পুরো সিস্টেম কোথাও খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? ঘটনাটা কি ঘটছে? সব কিছু ডেভেলপ হয়ে গেছে, ডকুমেন্টেশনও হয়েছে, সবই হয়ে গেছে, কিন্তু এটা ডিপ্লয় করা হয়, রাইট? এটা সার্ভারেই পাঠানো, কাস্টমার পর্যন্তই পাঠানো হয়নি, ঠিক আছে? সো আমাদের তখন আমাদের ডেফিনেশন ডানে আর একটা লাইন অ্যাড হইলো যে টেস্ট হইলে হবে না, এটা ডিপ্লয় করে কাস্টমার পর্যন্ত পাঠাইতে হবে, তারপর গিয়ে এটা ডান হবে। সো এখন আলহামদুলিল্লাহ এই ধরনের প্রবলেম হয় না, আগের কথা শেয়ার করলাম আর কি। আচ্ছা, প্ল্যানিং থিংস দ্য ওল্ড ওয়ে। আচ্ছা, এটার মানে হচ্ছে যে এখন তো অনেক টেকনোলজি আসতেছে, এআই আসতেছে, তাই না? এখন ক্লায়েন্টই মনে করে সে একজন ডেভেলপার, ঠিক আছে? কোড এটা দিয়ে দেয় যে আমাকে একটা লগ ইন সিস্টেম বানাই দাও, সে কোড দিয়ে দিয়েছে, কপি করে পেস্ট করলে দেখলে কাজ করতেছে, ভাব, ঠিক আছে? সো ক্লায়েন্টরাও মনে করে যে এখন সে ডেভেলপার, সে ডেভেলপ করতে পারবে, সেও স্মার্ট অনেক, ঠিক আছে? তো আমাদের একটা এরকম সিনারি হয়েছিল যে আমরা একটা সাইন আপ লগ ইন নিয়ে কাজ করব, সেটা আমাদেরকে রিকোয়ারমেন্ট হিসেবে দেওয়া হয়েছে এবং সাথে আরেকটা লাইন বলা হয়েছে যে আমাকে একটা ডেভেলপমেন্ট টিম বলছে এটা 2 দিনে করে দিতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দেম, করতে পারি, ঠিক আছে? সো এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে যে ওরা কিভাবে 2 দিনে করতেছে সেটা বুঝতে হবে। আমি যদি ফার্স্টে আবার নেগেটিভভাবে বলি যে না এটা 2 দিনে করা সম্ভব না, ঠিক আছে? ওরা যদি অ্যাকচুয়ালি করে থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে ওরা কিভাবে করতেছে, অ্যান্ড দেন আমাকে ওটা অ্যাডপ্ট করতে হবে, ঠিক আছে? সো ওল্ড ওয়ে মানে হচ্ছে যে আমি যদি আমার আগে কাজটা যেভাবে করা হইতো আমি সেটাই মাথায় রেখে যদি প্ল্যান করতে থাকি, আমি ঝামেলায় পড়ব। যেহেতু দুনিয়াতে নতুন নতুন টেকনোলজি আসতেছে, এখন চ্যাটজিপিটির কারণে অনেক যা বললাম যে ক্লায়েন্টও কোড করতে পারে, তা আমাদেরকে ওটা ইউটিলাইজ করতে হবে। আমরা তো এটাকে এটা বলতে পারি না যে না কেউ চ্যাটজিপিটি ইউজ করতে পারবে না, বাজেভাবে কোড হয়, এটা তো সুযোগ নেই। উল্টা এনকারেজ করতে হবে যে ডেভেলপার আছে, ঠিক আছে আমরাও চ্যাটজিপিটি ইউজ করি। এখন তো আসলে আরও অ্যাডভান্স জিনিসপত্র চলে আসছে, কার্সরের নাম শুনছি কেউ? তো এই ধরনের অনেক কিছু চলে আসছে, গুগল ক্লাউড কোড, অনেক কিছু চলে আসছে, সেগুলো আমাদেরকে ওয়েলকাম করতে হবে, ঠিক আছে? নট যে না এগুলো করা যাবে না। সো প্ল্যানিং থিংস ওল্ড ওয়েতে হলে হবে না, নতুন নতুন কি ঘটতেছে সেটা দেখে ওটাকে অ্যাডপ্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো রিথিঙ্ক ফরকাস্টিং, এটা কি বললাম একটু আগে? যেটা বললাম যে ওই যে আমার আগে হয়তো জিনিসটা 2 সপ্তাহে করতে হইতো, ঠিক আছে, কিন্তু এখন দুনিয়াতে এটা 2 দিনই হয়ে যাচ্ছে। সো আমাকেও আস্তে আস্তে এটা অ্যাডপ্ট করতে হবে, ঠিক আছে? সো টেকনোলজিকে কখনোই মানা করা যাবে না, উল্টা ওয়েলকাম করতে হবে। আচ্ছা, ক্লায়েন্টের সেন্টিমেন্ট। আচ্ছা, এতক্ষণ তো কথা বললাম যে কিভাবে কাজকর্ম করতে হয়, ঠিক আছে? সো আমি একটা 3 নম্বর মনে পয়েন্ট ছিল রেসপন্সিবিলিটির সময় বলছিলাম যে ক্লায়েন্টকেও ম্যানেজ করতে হয়, ঠিক আছে? সো একজন প্রজেক্ট ম্যানেজারের একটা কাজ হচ্ছে যে ক্লায়েন্টের কারেন্ট মেন্টাল স্টেটটা বোঝা, ঠিক আছে? কারণ হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় বিভিন্ন কথার মাধ্যমে সিগন্যাল দেয় মানে সে ইচ্ছা করে সিগন্যাল দেয় না, তার কথা থেকে সিগন্যাল নিতে হয় সে স্যাটিসফাইড কিনা, তার কোনো কনসার্ন আছে কিনা।
সো আমাদের একটা সিচুয়েশন এরকম ছিল যে ক্লায়েন্ট কোনো কারণে মেইল রিপ্লাই ব্যাক করতেছে না, অ্যান্ড স্ক্রামেও সে হঠাৎ করে চুপচাপ, সে অনেক মানে কথাবার্তা বলতো, হঠাৎ করে সে চুপচাপ হয়ে গেছে। সো সেটা আমাদের প্রজেক্ট ম্যানেজার জিনিসটাকে নর্মালি নিয়েছিল, কিন্তু কিছুদিন পরে ক্লায়েন্ট একটা বিশাল বড় মেইল আসছে যে এই 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 এতগুলা সমস্যা, ঠিক আছে। সো তখন আমরা প্রজেক্ট ম্যানেজারকে স্বাভাবিকভাবে এই কথা যে তুমি এতগুলো সমস্যার কথা সে একসাথে কেন বলবো, তুমি আগে ধরতে পারো না কেন। সো ওই প্রজেক্ট ম্যানেজার আসলে এটা ধরতে পারেনি, সো এটা তার ব্যর্থতা ছিল। সো আমরা এখান থেকে আমাদের শিখতে হবে, ঠিক আছে, যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কোন স্টেটে আছে, সে কি হ্যাপি নাকি হ্যাপি না সেটা বুঝতে হবে। সো এটা আমি এখন ক্লায়েন্ট পার্সপেক্টিভে বললাম, এটা আমাদেরকে টিমের পার্সপেক্টিভে বুঝতে হবে। টিম যদি স্যাটিসফাইড না থাকে আলটিমেটলি কাজকে উঠাবো কিভাবে, তাই না? সে তো কাজ করতে মানে মোটিভেশন পাবে না। সো টিম মেম্বারদের অবস্থা বুঝতে হবে, আবার ক্লায়েন্টের অবস্থা বুঝতে হবে। সো এখানে শুধু প্রজেক্ট ম্যানেজ করলে হবে না, এখানে বলা হয়েছে ইউ ক্যান নট লিভ দ্য হিউম্যান আউট অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো এই যে মেন্টাল স্টেটের অবস্থা, টিম মেম্বার, ক্লায়েন্ট, মানে সবার এই মেন্টাল স্টেটটাও বুঝতে হবে এবং ওই অনুযায়ী স্টেপ নিতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে। সো সেখানে বলা হয়েছে যে এটা প্রথমত নিজেকে শিখতে হবে, ঠিক আছে, এবং টিম মেম্বারকেও এটা শিখাইতে হবে। টিম মেম্বারও যাতে ইমোশনাল সিগন্যালগুলো ক্যাচ করতে পারে, ক্লায়েন্টের টোন, ক্লায়েন্ট ডিলে রিপ্লাই দিচ্ছে, ক্লায়েন্টের এনার্জি কমে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো টিম মেম্বারদেরকেও প্রজেক্ট ম্যানেজারকে শিখাইতে হবে। কারণ এমন অনেক মিটিং থাকে যেগুলোতে প্রজেক্ট ম্যানেজার থাকে না, ঠিক আছে। যে একটা ক্লায়েন্ট চাইলো যে আচ্ছা আমি একটা ব্যাকএন্ড ডেভেলপারের সাথে একটু কথা বলতে চাই, ঠিক আছে, ঠিক আছে, সে অ্যারেঞ্জ করে দিয়ে দিল, ওরা দুজন এর মধ্যে দুজনে ঝগড়া লেগে বসে আছে, ঠিক আছে। সো এটা হইতেই পারে। সো এর জন্য টিম মেম্বারকেও শিখাইতে হবে যে ক্লায়েন্ট কি বলতে সেটা বুঝতে পারা, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা অনেকেই প্রজেক্ট ম্যানেজমেন্টে স্কিপ করে যাই। সো এখানে সবসময় মনে রাখতে হবে যে ক্লায়েন্ট কি পছন্দ করে। ক্লায়েন্ট পছন্দ করে যে আমার যে প্রোডাক্টটা সেটা প্রজেক্ট ম্যানেজার এটাকে নিয়ে কেয়ার করতেছে, ঠিক আছে। সে আমার প্রোডাক্ট নিয়ে কেয়ার করে, সে আমার কাস্টমার নিয়ে কেয়ার করে, তাহলে না সে আমার উপর রিলাই করবে, তাই না? আর সে যদি ফিল পায় যে আরে প্রজেক্ট ম্যানেজার কাজই করা যাচ্ছে, সে ডাজেন্ট মানে কেয়ার যে এই প্রজেক্টটা কি হবে ফিউচারে গিয়ে। কিন্তু প্রজেক্ট ম্যানেজার যদি এরকম হয় যে প্রজেক্টের ধরো কোনো একটা এমন কিছু ডেভেলপ করা হচ্ছে যেটা ফিউচারে গিয়ে অ্যাকচুয়ালি প্রজেক্টটারই হ্যাম্পার করবে, সেইগুলো ক্লায়েন্টের সাথে ডিসকাস করতেছে, আচ্ছা আমরা যে জিনিসটা করলে ভালো হয়, এই জিনিসটা করলে খারাপ হবে। সো ক্লায়েন্ট তখন ওর উপর আরও রিলাই করবে, আরও খুশি হবে। এবং ক্লায়েন্ট যখন হ্যাপি তার মানে কি সবাই হ্যাপি নাকি? কাস্টমার ইজ অলওয়েজ রাইট, তাই না? আচ্ছা আচ্ছা, ফলোয়িং ব্যাড অ্যাজাইল। সো এখানে একটা জিনিস কি, আমরা যখন স্ক্রাম বা এইসব একটা একটা করে, আমরা একসময় ওই যে নর্মাল ওয়েতে কাজ করতাম, ইভেন ডকেও কাজ করছে, গুগল শিটেও কাজ, আমরা সব কিছুতে কাজ করে ফেলছি অলরেডি, ঠিক আছে। ডকে, জিরাতে, মুখে মুখে, স্ল্যাকে, হোয়াটসঅ্যাপে সবভাবে আমরা কাজ করে ফেলছি, আমাদের কোনো কিছু করা বাকি নেই, ঠিক আছে। সো আমরা যখন অ্যাডপ্ট করা শুরু করি স্বাভাবিকভাবে আমরা সব কিছু জানতাম না, আমরা আস্তে আস্তে একটা একটা করে শিখতে পারছি, ঠিক আছে। সো এই ছবিটা হচ্ছে আমাদের পুরোনো এক অফিসে, যেখানে মানে আমাদের একদম প্রথম অফিস এটা। এই অফিসে একজন টিম মেম্বার তখন প্ল্যান এইভাবে করতো, ঠিক আছে। এর মুভির মধ্যে দেখছি না স্টিকি পেপার দিয়ে, বা এরকম সবাই পরিচিত, আমাদেরও এই ধরনের এক্সপিরিয়েন্স আছে যে আমরাও স্টিকি পেপার দিয়ে ম্যানেজ করে আসছি। সে খুব চিন্তায় আছে কিভাবে কি করবে না করবে। সো এভাবে করতে করতে আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে আমাদের হয়তো আরও টুল বা আরও অনেক প্রসেস দাঁড় করানো দরকার, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখনও এটা নিয়ে প্রসেস এইভাবে যদি এখনো আগাইতাম তাহলে হয়তো এই জায়গায় আমরা আসতে পারতাম না, ঠিক আছে। এই সেশনটা হয়তো হতো না, ঠিক আছে। আমরা এগুলোর থেকে বের হয়ে হয়তো আরও ইমপ্রুভ করতে পারছি বলে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর একটা ওয়ার্কশপ নিতেছি, তাই না? সো ওই জায়গা থেকে আমরা বর্তমানে এই জায়গায় আছি। সো সবসময় মনে রাখতে হবে যে ল্যাক অফ নলেজ ইজ ডেডলি, যে আমি যা জানি তার উপর ভরসা করে যদি আগাইতে থাকি তাহলে হবে না। আমাকে কন্টিনিউয়াসলি নতুন যা করতেছে ওখান থেকে নলেজ নিয়ে ওই প্রসেসটাকে, সিস্টেমগুলোকে আপডেট করতে হবে, ঠিক আছে। সো যদি আমি ওই যে থাকি যে না আমি যা জানি এভাবেই চলতে হবে, তাইলে কিন্তু কয়দিন পরে সব ব্রেক করবে, ঠিক আছে। অথবা ওই জায়গাতেই আমরা পড়ে থাকবো, ঠিক আছে। সো এখন নতুন জিনিস এখানে একটা জিনিস বলা হচ্ছে, স্টিক টু দ্য ওয়ান দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। এখন আমরা প্রজেক্ট ম্যানেজার অনেকগুলো নাম শুনছি একটু আগে, যে ওই কানাবান, ওয়াটারফল বা কি বলে স্ক্রাম। সো এখন আমি কোনটা ফলো করব, ঠিক আছে। আমি কি সবগুলোকে মার্চ করে ফেলবো নাকি? ঠিক আছে, মার্চ করলে তো আরেকটা খিচুড়ি হয়ে যাবে, হাইব্রিড হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটা করব না। আমরা যেটা করব যে আমার টিম এবং আমি এবং আমার পুরো মানে ক্লায়েন্ট সহ সবাই যেটা বুঝতেছি আমি সেটাই ফলো করব,
ঠিক আছে, রাদার দেন যে আচ্ছা ঠিক আছে নতুন একটা জিনিস আসছে সেটা আমি নিয়ে আসি, হ্যাঁ সেটা আমি আস্তে আস্তে অ্যাডপ্ট করবো, ওই যে আমি আস্তে আস্তে প্রসেস বিল্ড করবো, ওইটার দিকে আস্তে আস্তে যাবো। কিন্তু আমি ফার্স্টেই এখন শুনলাম যে হঠাৎ করে শুনলাম, ধরো কথা আমি কানামান বা ওয়াটারফল ফলো করি, হঠাৎ করে স্ক্রাম নিয়ে এরকম একটা ওয়ার্কশপে আমি শুনলাম যে আরে স্ক্রাম করলে সফটওয়্যার ডেভেলপমেন্ট আরো ভালো হয়, কালকে স্ক্রাম ইমপ্লিমেন্ট হবে, সবাই স্ক্রাম, কালকে সকাল সবার মিটিং, ঠিক আছে, সেটা হলে কিন্তু আলটিমেটলি হবে না। সো আমাকে আগে বুঝতে হবে এবং ওইটাতে স্টিক থাকতে হবে, ঠিক আছে, ওইটাকে আস্তে আস্তে আরো বেটার করতে হবে, ঠিক আছে, কারণ ম্যানেজমেন্ট ওয়ে আসলে সবগুলোই ভালো, ঠিক আছে, হয়তো যেগুলো একটু পুরোনো সেগুলো থেকে আরো বেটার ওয়ে আছে, ঠিক আছে। সো আমি আস্তে আস্তে বেটারের দিকে যাব, ঠিক আছে। সো এটাই। আচ্ছা এবার লাস্ট হচ্ছে কিপ লার্নিং। এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট বলো বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বলো, সব জায়গাতে অনেক কিছু হচ্ছে, তাই না, মানে দুনিয়াতে অনেক কিছু ঘটতেছে। সো ওইটা তো আমার জানতে হবে, না জানলেই না আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। সো আমি যদি নাই জানি কীভাবে আমি ইমপ্লিমেন্ট করবো, সো জানতে হইলে আমাকে কি আগে শেখার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। সো যেমন একটা সহজ এক্সাম্পল দিই, যে ধরো কি বলছিলাম প্রজেক্ট ম্যানেজার একটা দায়িত্ব হচ্ছে ডকুমেন্টেশন করা, মিটিং নোটস নেওয়া, তাই না, মিটিংগুলোকে অর্গানাইজড ওয়েতে রাখা। সো এটা একসময় আমরা করতাম, কিন্তু এখন কিন্তু প্রচুর টুল চলে আসছে, তাই না, যে পুরো মিটিংয়ের ট্রান্সক্রিপ্ট করে অর্গানাইজার সামারি করে সব কিছু দিয়ে দেয়। কারণ আমি আজ প্রজেক্ট ম্যানেজার তো নাই যে আমি কীভাবে আনবো, তাই না। সো আমাকে দুনিয়াতে কী চলতেছে সেটা জানতে হবে, জেনে তারপর আমাকে আমার প্রসেসে ঢুকাতে হবে, ঠিক আছে। সো এখন যে ওই প্রত্যেকটা নোট নেয় স্বাভাবিকভাবে যে অটোমেটেডটাতে গেছে সে আরও এফিসিয়েন্ট, তাই না, আর যে এফিসিয়েন্ট বেশি সেই আরও বেশি ফ্লারিশ করতে পারতেছে, তাই না। সো আমাদেরকে ওই এদিকেও খেয়াল রাখতে হবে, আমাকে কন্টিনিউয়াসলি জানার মধ্যে থাকতে হবে। এটা একটা এক্সাম্পল হচ্ছে এই ছবিটা সবাই চিনি না, কি এটা, আচ্ছা তাই না, রিলেট করা যাচ্ছে না, কি হয়েছে নোকিয়ার সাথে, ঠিক আছে। নোকিয়ার সিইওর একটা খুবই নাম করা কোট আছে, মানে সে লাস্ট দিন যেদিন সে নোকিয়া বন্ধ করে দিয়েছিল একটা প্রেস ব্রিফিং এর সময় সে লাস্টেই কথাটা বলছিল, ঠিক আছে, উই ডিডন্ট ডু এনিথিং রং বাট সামহাউ উই লস্ট, ঠিক আছে। আমরা এখন জানি যে কেন ওরা লস্ট হয়েছিল, বাট তখন ওরা বলতে চাচ্ছিল যে উই ডিডন্ট ডু এনিথিং রং বাট সামহাউ উই লস্ট। সো আমরা কি কেউ এই কথাটা বলতে চাই আমাদের লাইফে? তো না বলতে চাইলে কি করতে হবে? লার্নিং করতে হবে, ঠিক আছে। তাহলে লার্নিং করবো, কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস শিখতে হবে, অবশ্যই প্রতিদিন হলেও সময় বের করে করে নতুন নতুন জিনিস শিখতে হবে, ঠিক আছে। শেখার শেষ নেই, আমিও এখন অনেক কিছু শিখতেছি, ঠিক আছে। সো আমাদেরকে শিখতে হবে। সো এই ছিল আমাদের 10টা পয়েন্ট। সো 10টা পয়েন্ট থেকে যদি একটা পয়েন্ট ফোকাস করতে হয়, সো আমি বলবো হচ্ছে যে প্রসেস উইন্স। দেখো পুরো সময়টা জুড়ে কিন্তু আমি প্রসেসের কথা বলছি, প্রত্যেকটা পয়েন্টই মনে ছিল প্রসেস প্রসেস প্রসেস, ঠিক আছে। সো আমাদের প্রসেসে ফোকাস করতে হবে রাদার দেন যে সুপারস্টার আসবে সে কাজটা করে ফেলবে, ঠিক আছে, ঠিক আছে। সুপারস্টার থাকবে, সুপারস্টার প্রসেস পেতে কাজ করতে আরো ভালো হবে, তাই না। সো সবসময় প্রসেস ফলো করতে হবে। আর এই ছবিটা এখানে কি করতেছে, আচ্ছা সবাই তো এখানে আসার পথে কম বেশি জ্যাম পাইছি না, তাই না। তো এখন জ্যাম হইলে আমরা কি বলি যে সমস্যা, আমাদের দেশেরই সমস্যা, প্রচুর টেসলা এলন মাস্কের টেসলা আমাদের দেশে অনেক বেড়ে গেছে, কিছু কমানো দরকার, মানুষজনের নিয়ম মানে না, রাস্তাঘাটে হাঁটতেছে, তাই না। আসলে এই যে এই কথাগুলোও না হচ্ছে ওই এক্সকিউজের মধ্যে পড়ে যায়। ওই যে যেটা বলছিলাম যে আমাকে হয় আমি ইনফ্লুয়েন্স হবো নাহলে ইনফ্লুয়েন্স করবো। সো আমাকে এখানে পজিটিভ থাকতে হবে, যে একটা সলিউশন নিয়ে আসতে হবে। তো হয়তো বা তোমাদের মতো যারা প্রজেক্ট ম্যানেজার আছে কোনো একটা প্রসেস বা সলিউশন নিয়ে আসবো যখন আমাদের এটা থাকবে না, ঠিক আছে। কারণ উন্নত কান্ট্রিগুলো তো এটা সলভ করছে, তাই না। কীভাবে করছে? ওদেরও প্রসেস আছে, রাস্তাঘাট ওদের ময়লা না কেন, ওদের একটু পরপরই ময়লা ফেলার তো জায়গা আছে। সো একটা প্রসেস, এমন একটা প্রসেস নিয়ে আসছে যেটা সবাই ফলো করতেছে। সিম্পলি ওরা মেকশিওর করছে, ওদের যে প্রজেক্ট ম্যানেজার মেকশিওর করছে যে ভাই প্রসেস ফলো করো, এই জন্য সব নিট অ্যান্ড ক্লিন, রাস্তাঘাটও খালি, কোনো যানজট নেই। সো আশা করতেছি তোমাদের মধ্যে থেকে কেউ এই সলিউশন না হলেও যেই প্রজেক্টে আসো সেটাতে সুন্দর সুন্দর সলিউশন নিয়ে আসবে, প্রজেক্টটা সুন্দরভাবে হবে। ওকে, সো ধন্যবাদ সবাইকে।